হ্যালো, কি অবস্থা সবার? আমরা আজকে আরো নতুন একটা মাস্টার ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 এর 3 নাম্বার মাস্টার ক্লাস। চলো দেখে নিই একটু যে এই লেকচারে আমরা কি টপিক কভার করতেছি। সো এই লেকচারের টপিকগুলোর মধ্যে আছে সমষ্ণ প্রক্রিয়ার বিভিন্ন সমীকরণ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বিভিন্ন সমীকরণ, আর লাস্টে খুব ছোট্ট করে আমরা সিপি আর সিভি নিয়ে একটু আলোচনা করব। ওখান থেকে খুব বেশি কোশ্চেন আসে না, কিন্তু কনসেপ্টগুলো বিল্ড আপ করা জরুরি। সো সিপি সিভি নিয়েও একটু আলোচনা হবে আর কি। সো শুরুতে শুরু করতেছি সমষ্ণ প্রক্রিয়ার বিভিন্ন সমীকরণ, অর্থাৎ মোদ্দা কথায় যদি বলি তাহলে সমষ্ণ প্রক্রিয়া নিয়ে আমরা একটু একটু কথা বলতে চাচ্ছি। সমষ্ণ প্রক্রিয়া এটাকে নিয়ে আরো ইন ডিটেইল কথা বলতে চাই। সো এখান থেকে যদি দেখো তোমরা তাহলে কুয়েটের রুয়েটে এখান থেকে কোশ্চেন আসছে, বুটেক্সে একেবারে রিসেন্ট টাইমসেই এখান থেকে কোশ্চেন আসছে। সো একটু আর কি এটা নিয়ে থিওরিটিক্যাল কথাবার্তা বলি। সো প্রথমে আমরা জানতে চাই যে সমষ্ণ প্রক্রিয়া বা যেটাকে আমরা আইসোথার্মাল প্রসেস বলতেছি, ঠিক আছে? সো এই আইসোথার্মাল প্রসেস এই জিনিসটার ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি বা এটার বৈশিষ্ট্যগুলা কি 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 দেখলে আমি আসলে বুঝতে পারবো যে সমষ্ণ প্রক্রিয়া হইতেছে। সো প্রথম কথাই হলো সমষ্ণ প্রক্রিয়া মানে ইংলিশে আমরা কি বলতেছিলাম? আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল তার মানে ওই যে আইসো মানে তো তোমরা ছোটবেলায় পড়ছোই, আইসো মানে হলো সেম, রাইট? একই। সো টেম্পারেচার কনস্ট্যান্ট, থার্মাল কন্ডিশনটা সেম, সরি থার্মাল কন্ডিশনটা সেম হবে। অর্থাৎ আমরা বলতেছি যে প্রসেসটা যেটা ঘটাইতেছি সেই প্রসেসে টেম্পারেচারের কোনো ধরনের কোনো চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ এই যে আমাদের প্রথম কন্ডিশন তাপমাত্রা ধ্রুব থাকে, তাপমাত্রার কোনো ধরনের কোনো চেঞ্জ হচ্ছে না। আমি দুই ভাবে লিখতে পারি, এক লিখতে পারি টি কনস্ট্যান্ট, আরেকটা বলতে পারি যে চেঞ্জ অফ টেম্পারেচার ডেল্টা টি ইজ ইকুয়াল টু জিরো। দুইটাই বলা যায়, রাইট? আচ্ছা, এটুকু যদি বলি, এরপরে খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা, আমরা তো সবকিছুতে আদর্শ গ্যাস নিয়ে কথাবার্তা বলতেছি, বলছিলাম তো আমি তোমাদেরকে আগে যে এই লেকচারে বা এই চ্যাপ্টারে আমরা আসলে সবকিছুতেই আদর্শ গ্যাসকে বারবার ইউজ করবো আর কি। সো আদর্শ গ্যাসে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, আমরা 10 নম্বর চ্যাপ্টারে পড়ছি বয়েলের সূত্র খাটে, রাইট? সো অবশ্যই অবশ্যই এটা বয়েলের সূত্র মেনে চলবে। অর্থাৎ আমি যে কোনো সমষ্ণ প্রক্রিয়ার জন্য এটা চোখ বন্ধ করে লিখতে পারবো, অর্থাৎ P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। ক্লিয়ারলি এটা লেখা যাবে। অর্থাৎ যেখানেই আমি এরকম কিছু পাবো, তোমরা পড়ছো যেহেতু কিছুটা হইলেও জানো যে ওয়ার্কের ইকুয়েশনে V2/V1 আসে। সো এই V2/V1 কে কিন্তু আমি চাইলে P1/P2 ফর্মে লিখতে পারি, ঠিক আছে? এর একটু মাথায় রাখবো। আচ্ছা, এরপর খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা আসতেছে সেটা হলো গিয়ে আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে। আদর্শ গ্যাসের সমীকরণ মানে প্রথম কথা হইলো, আমরা যে এই আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা পড়ছি, আদর্শ গ্যাসের সমীকরণটা কি ছিল মনে আছে না তোমাদের? পিভি সমান এনআরটি। কাহিনী হলো এটা কেন আলাদা করে লিখলাম বা আলাদা করে কি প্রত্যেকটার জন্য লিখতে হবে ব্যাপারটা তা না। যেমন ধরো আমি একটু পার্থক্যটা বলি যে কেন আমি বয়েলের সূত্র বললাম আর আদর্শ গ্যাসের সূত্র সমীকরণ বললাম, এই দুইটা দুইটা জিনিস আলাদা করে কেন বললাম। বয়েলের সূত্র সব প্রসেসে খাটবে না, ঠিক আছে? যে প্রসেসে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে সেখানেই কেবলমাত্র তুমি বয়েলের সূত্র খাটাইতে পারবা। বাট এই যে আদর্শ গ্যাসের সমীকরণ, এটা আমি না লিখলেও পারতাম, বিকজ এই যে ইকুয়েশনটা এটা একটা প্রসেস ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন। এটা একটা প্রসেস ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন। দ্যাট মিন্স কি প্রসেস ঘটাইতেছো তার উপর ডিপেন্ড করে না তোমার যে সিস্টেমটা একটা থার্মোডাইনামিক স্টেট থেকে আরো একটা কোনো থার্মোডাইনামিক স্টেটে গেছে। লাইক যেমন ধরো এখানে আমরা দেখাচ্ছি এই এ পয়েন্ট থেকে লেটস সে বি পয়েন্টে গেছে, তাহলে এ থেকে যখন বি তে গেছে সিস্টেমটা, থার্মোডাইনামিক কোঅর্ডিনেটেড চেঞ্জ হয়েছে। এখানে একটা পিভি এর গ্রাফ প্লট করছি। সো এই গ্রাফটা এরকম করে চেঞ্জ হয়ে গেছে। যেভাবেই যাক না কেন, এটা আজকে যদি সমষ্ণতে না হয়ে সমচাপ হইতো, রুদ্ধতাপীয় হইতো, এনিথিং, যে প্রসেসেই যাও না কেন সব প্রসেসে এটা খাটবে। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সবার জন্য খাটে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখো। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি তাইলে হলো গিয়ে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য। আরো খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, তোমাদের মনে আছে কিনা আমরা পড়ছিলাম যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ আমরা এভাবে হিসাব করব, বলছিলাম যে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু F/2 NR ডেল্টা টি। এরকম একটা ইকুয়েশন দিয়ে আমরা বাইর করবো, আমরা বলছিলাম, রাইট? আদর্শ গ্যাসের কিছু প্রপার্টিজ পড়ে টরে এরকম পাইছিলাম। সো এইখানে আমি শুরুতেই ডিক্লেয়ার করে দিছি যে সমষ্ণ প্রক্রিয়া বলবোই তাকে যে ডেল্টা টি জিরো। সো আলটিমেটলি কিন্তু অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হইতেছে না, বিকজ এই যে ডেল্টা টি আছে, এই ডেল্টা টির ভ্যালুটা দিন শেষে কিন্তু জিরো হয়ে যাচ্ছে।
আচ্ছা, তো যদি এটা 0 হয়, এবার তাহলে তুমি একটু চিন্তা করো যে আমরা যখন থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল খাটাইতে যাচ্ছি, তখন কিন্তু ব্যাপারটা এরকম দাঁড়ায় যাচ্ছে যে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু 0 প্লাস ডাব্লিউ। অর্থাৎ এখান থেকে আরো একটা জিনিস আমরা ইনসাইট হিসেবে পাই যে ডেল্টা কিউ সমান ডাব্লিউ, যেটাকে যদি আমি বাংলায় লিখি তাহলে আমি ঠিক এক্স্যাক্টলি এই কথাটা পাবো যে সমগ্র তাপ কাজে রূপান্তরিত হচ্ছে। তুমি যে পরিমাণ তাপ দিচ্ছ পুরাটাই কাজে রূপান্তর হচ্ছে। এবার আসি পরের কথায়, যে আমি একটা সিস্টেমে তাপ দিচ্ছি কিন্তু তার টেম্পারেচার বাড়তেছে না। কেমন একটা ব্যাপার না, যে চুলার উপর তুমি কিছু একটা বসায় রাখছো কিন্তু সেটা গরম হইতেছে না। সো এই প্রসেসটা ঘটে যেভাবে, তার যদি একেবারে ডাইনামিক্স এর ভেতরে ঢুকি, অত ভেতরে আমরা আসলে ঢুকবো না, খুব ছোট্ট করে যদি বলি ব্যাপারটা কিরকম হয়, যে খুব স্মল অ্যামাউন্ট অফ হিট সে পাইলো, ঠিক আছে, তার কারণে তার টেম্পারেচার কিছুটা তুললাম, খুব স্মল অ্যামাউন্টে ডেল্টা টি পরিমাণে বাড়লো, কিন্তু সাথে সাথে সিস্টেমটা একটু এক্সপ্যান্ড করে, কিছুটা কাজ করে ফেলে। ঠিক আছে, আমরা কাজ তো পড়ছি, সিলিন্ডারের পিস্টন উপরের দিকে উঠলো, তো সাথে সাথে যখন সে কিছুটা উপরের দিকে উঠে আবার তার টেম্পারেচারটা ওই যে ডেল্টা টি পরিমাণে নাম ছিল, মানে উঠছিল বাড়ছিল, যেটা হিট নেওয়ায় ধরলাম ডিকিউ অ্যামাউন্ট অফ হিট নিছে, তার টেম্পারেচার ডিটি পরিমাণে বাড়ছে, বাট ওই যে সিস্টেম আবার একটু পরিমাণে প্রসারিত হলো, তার কারণে সিস্টেম আবার ঠান্ডা হয়ে আগের টেম্পারেচারে আসে। অর্থাৎ মোদ্দা কথা, এই যে প্রসেসটা ঘটতেছে এটা খুব আস্তে আস্তে হইতে হয়। সিস্টেম হিট নিচ্ছে এবং কন্টিনিউয়াসলি নিয়ে নিয়ে সেটাকে কাজে রূপান্তর করতেছে, সিলিন্ডারের আয়তন বৃদ্ধি পাইতেছে। আমরা যদি হিট গ্রহণ করতেছে বলি আর কি, তাইলে সিস্টেমের কিন্তু আয়তন বাড়তে থাকবে। সো এই যে প্রসেসটা কন্টিনিউয়াসলি ঘটতেছে এবং আস্তে আস্তে ঘটতেছে, হুট করে ঘটায় ফেলা সম্ভব না। ঠিক আছে, এই জন্য এই জিনিসটা মাথায় রাখা দরকার, বা এই যে খুব ধীর গতির প্রক্রিয়া, সো ধীরে ধীরে এই শব্দ যেগুলা, এগুলো হলো আইডেন্টিফায়ার। ঠিক আছে, এটা হইলো তার আইডেন্টিফায়ার, যে কোনো একটা প্রসেস আমাকে বললো ধরো আস্তে আস্তে হইতেছে, খুব ধীরে ধীরে তাপ দেওয়া হইলো, ধীরে ধীরে তাপ শোষণ করানো হইলো, বর্জন করানো হইলো, এগুলা যখনই ঘটতেছে আমরা বলতেছি সেটা একটা সমষ্ণ প্রক্রিয়া হবে। এবার চলে আসি তাইলে হলো গ্রাফে। গ্রাফ নিয়ে আসলে আলাদা করে আর তেমন কিছু বলার নেই, বয়েলের ইকুয়েশন দেখলেই বুঝতে পারতেছো, পিভি সমান কনস্ট্যান্ট আসতেছে। পিভি সমান যদি কনস্ট্যান্ট আসে তার মানে দিন শেষে আসলে তুমি সোজা বাংলায় যে এরকম কিছু একটা পাচ্ছ, যে পি সরি তুমি পেয়ে যাচ্ছ এরকম, যে পি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, যে কোনো কিছু হইতে পারে, সাম সি ইন্টু 1/v। তার মানে আমি যদি ওয়াই এক্সিস আর এক্স এক্সিস ওয়াইজ লিখি, ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াইতেছে যে তোমার ওয়াই এক্সিসে ওয়াই ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট সি ইন্টু 1/x। তাহলে এটা যখন লিখতেছো, এটা আলটিমেটলি তোমাকে কি দেয় একটা বলো তো, আয়তাকার অধিবৃত্ত, বা ইংলিশে যদি বলো তাহলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। সো এটা একটু মনে রাখতে পারো, এটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন। তোমরা বয়েলের সূত্র পড়ার সময় এইসব জিনিসপত্র পড়ছো, এখানে গ্রাফ থেকে দেখেও বুঝতে পারতেছো এটা আসলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো প্রেসার যদি বেড়ে যায় ভলিউম কমে যাবে, আবার ভলিউম যদি কমে যায় তাহলে প্রেসার বেড়ে যাবে। সো একই ব্যাপার, তুমি দেখো ভলিউম যখন কম, ভলিউম যখন অনেক কম, বাম পাশে ভলিউম কম, ভলিউম এক্সিস, এই যে এটা, এটা আমার ভলিউম এক্সিস, এটা হলো প্রেসার এক্সিস। সো এটা বলতেছি যে ভলিউম যখন কম তখন প্রেসারের মান অনেক বেশি, ভলিউম যখন অনেক বেশি তখন আবার দেখো প্রেসারের মান কমে যাচ্ছে। ঠিক আছে, এবং এখান থেকে যদি তাহলে কাজ বাইর করতে চাও, কাজ বাইর করতে চাইলে কিভাবে বাইর করবা, এই যে এই এরিয়াটাই তখন হবে হইলো গিয়ে কৃতকাজ, এরিয়া ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। তাহলে এই ব্যাপার স্যাপারগুলা একটু কষ্ট করে যদি মনে রাখো, তাইলে তোমার মোটামুটি সমস্ত প্রক্রিয়া নিয়ে আর খুব একটা স্ট্রাগল করতে হবে না। আচ্ছা, তার আগে একটু আবার ম্যাথে যাওয়ার আগে ছোট্ট করে বলে নিই যে এই যে এরিয়া ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান, এটা যে বাইর করি, এটার কিন্তু একটা ছোটখাটো এক্সপ্রেশন আছে আর কি। সো এক্সপ্রেশনটা দেখতে কেমন, এক্সপ্রেশনটা হলো এই যে এন আর টি লন v2 ওভার v1। তাহলে v2 ওভার v1 যখন বলতেছো, এখানে আবার দেখো এই v2 ওভার v1 এ এটাকে তুমি রিপ্লেস করতে পারো কি দিয়ে, ওই যে একটু আগে বলে আসছিলাম v2 ওভার v1 কে তুমি চাইলে কিন্তু p1 ওভার p2 দিয়ে রিপ্লেস করতে পারো। ইভেন ইভেন এই যে এনআরটি লেখা আছে, এই এনআরটি কেও আমি রিপ্লেস করে দিতে পারি কি দিয়ে বলো তো, p1 v1 ইউজ করো অর p2 v2 ইউজ করো, ব্যাপার কিন্তু সেম। ঠিক আছে, দুইটার যে কোনোটা ইউজ করতে পারো, বাট এই যে ওয়ার্ক ডানের ইকুয়েশনটা এটা মনে রাখলে ভালো আর কি। আচ্ছা, তাহলে একটু এবার ম্যাথের দিকে যাই। বলতেছে কি যে পিস্টন সিলিন্ডারে ভিতর আবদ্ধ স্বাভাবিক তাপমাত্রা ও চাপের শুষ্ক বায়ু
সংকুচিত করে এর আয়তনের অর্ধেক করা হলো। সো আমি প্রথমে একটু এখানে মানে তোমার জোর দিতে চাই, যেটাকে বলতেছি টেম্পারেচার। সো এই স্বাভাবিক তাপমাত্রা মানে আসলে কত? 273 কেলভিন। আর যখন স্বাভাবিক চাপের কথা বলতেছি, এই চাপটা তাইলে কত? এই চাপটা হইলো 101, বা আর একটু যদি ভেঙে বলি 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, যেটা ইচ্ছা দাও। এটা নিয়ে তো আসলে খুব একটা তর্কের কিছু নেই। আচ্ছা, এত চাপে শুষ্ক বায়ু সংকুচিত করে এর আয়তনের অর্ধেক করা হলো, তার মানে ভি হাফ করা হয়েছে, ভি কে হাফ গুণ করা হয়েছে। ভি এর মানে আয়তন অর্ধেক করছো মানে ভি কে হাফ গুণ করছো। তাহলে তাপমাত্রা যদি অপরিবর্তিত থাকে, তোমাকে বলছে টেম্পারেচার ফিক্সড, ঠিক আছে? এখান থেকে বলতেছে টেম্পারেচার ফিক্সড অর্থাৎ টি কনস্ট্যান্ট। তাহলে টি কনস্ট্যান্ট থাকার মানে কি? এই যে পি ভ্যারিজেস 1/v, সো এইটা যদি বুঝো, বা ভি ভ্যারিজেস 1/p, যে কোনোটা লিখতে পারো, একই তো কথা। তাহলে এখান থেকে একটা জিনিস বলো, ভি যদি হাফ গুণ হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে পি কি হবে বলতো? পি হবে 2 গুণ। জাস্ট ওইটা যত গুণ হইছে ওইটার উল্টা গুণ হবে। এটা যদি 2 গুণ হইতো, এটা হাফ গুণ হইতো। এটা 5 গুণ হইলে এটা 1/5 গুণ হইতো। এটা যদি 1/5 গুণ হয়, তাহলে এটা 5 গুণ হবে, রাইট? এই তো ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা যত গুণ হইতেছে এটা তার 1 গুণ হবে। সো এটা অলরেডি 1 গুণ আছে, তাহলে এটা কত হয়ে যাবে? 2 গুণ। দ্যাটস ইট। এটুকু মাথায় রাখলেই চলে। তার মানে প্রেসার ডাবল হচ্ছে। তার মানে এখান থেকে আমি বলতে পারবো যে দেয়ারফর P2 যেটা, এটা হয়ে যাবে 2 × 1.013 × 10⁵ প্যাসকেল। দ্যাট মিনস 2.026 into 10⁵ প্যাসকেল। কোথায় আছে অপশন দেখি একটু, চলো। এই যে 2.026 একেবারে শুরুতেই দিয়ে রাখছে, into 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। দ্যাটস ইট। প্যাসকেল দিছি, প্যাসকেল আর নিউটন পার মিটার স্কয়ার তো সেম জিনিস, তাই না? আচ্ছা, সো এরপরটা, একটি নির্দিষ্ট গ্যাসের জন্য P = K/V। তার মানে আমি আসলে কি বলতেছি, এটা আসলে বয়েলের সূত্র মানতেছে, তাই তো? সো আমি এটা লিখে রাখলাম, এটা বয়েলস ল মানতেছে। আচ্ছা, বয়েলস ল যদি মানে, পি হলো প্রেসার, ভি হলো আয়তন, টি টেম্পারেচার, কে হলো ধ্রুবক, একটু বলে দিছে। সো এখান থেকে তুমি বুঝতে পারতেছো যে এই ইকুয়েশনটাতে আসলে তোমার পি ভ্যারিজেস 1/v। এই তো। এখন এটার ইকুয়েশন কোনটা কোনটা হইতে পারে, জাস্ট এইটুকু দেখো। সো প্রথম কথা, এখান থেকে এটা বুঝতে পারতেছো পিভি সমান কনস্ট্যান্ট, এটা নিয়ে কোনো প্যারাই নেই। এটুকু বুঝতেই পারো পি ইন্টু ভিটা কনস্ট্যান্ট। সো পি ইন্টু ভি যদি কনস্ট্যান্ট হয়, এবং আমি যদি আরো প্রিসাইজলি লিখি, তাইলে আসলে এখানে আমার পি ইন্টু ভি সমান কে লেখা উচিত, সাম কনস্ট্যান্ট কে, হোয়াট এভার দ্য কনস্ট্যান্ট ইজ, আমার জানার দরকার নেই। বাট এটুকু বোঝা যাচ্ছে যে পিভি ভার্সেস পিটা ইয়ে থাকবে, কি জানি বলে, সরল রেখা হবে। সো দিস ইজ কারেক্ট, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই গ্রাফ কারেক্ট, বলছে কোনটা সঠিক নয়। আচ্ছা, পি ভার্সেস 1/v, এখান থেকে যদি দেখো পি ইজ ইকুয়াল টু, তুমি লিখতে পারতেছো কে ইন্টু 1/v, তার মানে y ইজ ইকুয়াল টু mx, রাইট? সো দিস ইজ অলসো কারেক্ট, এটা নিয়ে কোনো সমস্যা নাই। দেন তুমি আসো এর পরেরটাতে, এটা তো জানি দিস ইজ কারেক্ট, সারা জীবন ধরে দেখে আসছি। এই গ্রাফ তো কারেক্ট, রাইট? সবারই জানা আছে। এরপর চলে যে এটাতে সেম জিনিস, তুমি এখান থেকে যদি দেখো ভি সমান কি লিখবা বলো তো? এই যে ভি সমান চলে আসবে কে ইন্টু 1/p, একই জিনিস কিন্তু, ঠিক আছে? কেটা কে এর জায়গায় থাকতেছে, এরা জাস্ট জায়গা ইন্টারচেঞ্জ করতেছে। সো ওই যে y ইজ ইকুয়াল টু আবারও mx, সেম জিনিসই আসতেছে, এম সেম। সো দিস ইজ অলসো কারেক্ট, উই আর লেফট উইথ এই অপশন। পি আর ভি এর মধ্যে গ্রাফ অবশ্যই একটা আয়তাকার অধিবৃত্ত, ইট ওয়াজ নেভার আ স্ট্রেট লাইন। সো দিস ইজ দ্য আনসার, দিস ইজ নট কারেক্ট। ওকে, আচ্ছা, তাহলে এটা পারা গেল, সহজ জিনিস। চলে যাব পরেরটাতে। 10⁵ প্যাসকেল চাপে এবং 25°C তাপমাত্রায় বায়ুর আয়তন 1.8 মিটার কিউব। একে সমষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত করে চাপ এত করা হইল। এই প্রক্রিয়ায় নির্গত তাপের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, সো এই যে নির্গত তাপের পরিমাণ বাইর করতে বলছে, কি প্রক্রিয়ায়? শুরুতেই বলছে সমষ্ণ প্রক্রিয়ায়। সো সমষ্ণ প্রক্রিয়ায় নির্গত তাপ যখন বাইর করতে চাই, দ্যাট নির্গত তাপ ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু আসলে কত? ডাব্লিউ, রাইট? তোমার কাজ এখন তাইলে কি বলতো? ডাব্লিউটা বাইর করা। তুমি জাস্ট কোনোভাবে যদি ডাব্লিউটা বাইর করে দিতে পারো, তাইলে তোমার কেল্লাফ হতে। ডাব্লিউ সমান কি শিখছো আবার? এনআরটি লন
V2 ওভার V1। বাট দুঃখের ব্যাপার n এর মান তো দেওয়াই নাই। এখন n এর মান তুমি তাহলে কেমনে পাবা? ওই যে একটু আগে তোমাদেরকে বলছিলাম, মনে আছে? nRT সমান তাহলে তুমি লিখতে পারবো হলো PV। আচ্ছা, P আর V এর গুণফল লিখে দিব তাইলে। তো দেখো ইনিশিয়াল প্রেসার তোমাকে দেওয়া আছে, তারপর ইনিশিয়াল ভলিউম তোমাকে দেওয়া আছে। সো আমি আসলে P1 ইন্টু V1 লিখবো, আর সাথে লন কি বলছে দেখো তো, সংকুচিত করে চাপ এত করা হলো, প্রেসার দেওয়া আছে। এটা ছিল V2 বাই V1, আমি এটাকে লিখতে পারবো P1 বাই P2। এটাকে লিখতে পারবো P1 বাই P2। আমার ভলিউমের দিকে তাকানোরও দরকার নেই, সমস্যা প্রক্রিয়ায় করছো তো, জাস্ট এখন মানটা লিখে দাও। দেখো তুমি তাইলে P1 হলো 10⁵ ইন্টু V1 এর মান কত 1.8 ইন্টু লন P1 বাই P2। চিন্তা করে দেখো তো P1 কত ছিল 10⁵, 10⁵, আর নিচে চলে আসছে কত 5 ইন্টু 10⁵, 5 ইন্টু 10⁵। সো ফাইনালি আনসার কত আসে আমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখে নিই কত আসে। সো 1.8 ইন্টু 10⁵, 10⁵ ইন্টু লন 10⁵ বাই 5 ইন্টু 10⁵। আচ্ছা, এটা আসলে খালি 1/5 লিখলেই হইতো, মজার ব্যাপার। আচ্ছা, সো কত আসতেছে আলটিমেটলি আনসার তোমার, এক সেকেন্ড, ওয়ান 1.8 ইন্টু 10⁵ ইন্টু লন 1/5, yes, মাইনাস 28। আচ্ছা, আমি একটু ইএনজি মোডে চলে যাই। 2.98 2.897 ইন্টু 10⁵ জুল। ওকে, সো দ্যাট ইজ ইউর অ্যান্সার। এর নিয়ে কোনো সমস্যা নেই, ক্যালকুলেটরের মোডটাতে একটু সমস্যা ছিল, তাই জন্য আনসার প্রথমে আসতে ভুল করতেছিল, কোনোই প্যারা নাই। আচ্ছা, একটা ছোট ব্যাপার এখান থেকে বলে রাখি, 2.897 10⁵, তার সামনে একটা মাইনাস সাইন আছে। এই মাইনাস সাইনটা আমরা যখন সাইন কনভেনশন পড়ছিলাম লাস্ট লেকচারটাতে, অর্থাৎ 2 নাম্বার লেকচারে, তখন দেখছিলাম কিউ এর ভ্যালু নেগেটিভ হওয়ার মানে আসলে কি। কিউ এর ভ্যালু নেগেটিভ হওয়ার মানে হলো এটা বর্জন করতেছে। এখানেও কিন্তু এটাই বলতেছে নির্গত। নির্গত মানে কি? বর্জন বা বর্জিত। সো এই মাইনাসটা অ্যাকচুয়ালি নির্দেশই করতেছে হলো বর্জিত তাপ বা বর্জনটা নির্দেশ করতেছে। সো এটা চাইলে তুমি আলাদা করে লিখে দিতে পারো, অথবা মাইনাস যেহেতু আসছেই, দ্যাটস গুড, ইউ আর গুড টু গো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে তাইলে আমরা চলে যাব এরপর হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া রিলেটেড, এবং এই টপিকটা বেশ বড়, কারণ এখানে বিশ্রী 2-3টা ইকুয়েশন আছে। তো ওই বিশ্রী ইকুয়েশন গুলো থেকে রেগুলার কোশ্চেন আসে, তুমি দেখতেই পাচ্ছ। এখানে আমি আসলে আলাদা করে বলতে চাচ্ছি না, সব জায়গাতেই মোটামুটি প্রত্যেক বছরই কোথাও কোথাও না কোথাও এখান থেকে কোশ্চেন আসেই। তো অবশ্যই এই টপিকটা খুব ভালো করে বোঝা জরুরি। তো আমরা সিমিলারলি, তো আগের বারের মতোই আমরা এখানে রুদ্ধতাপ প্রক্রিয়া নিয়ে একটু হইলো তাদের ক্যারেক্টারিস্টিক্স কি রকম এবং ইকুয়েশন গুলা কি, এগুলা নিয়ে একটু কথাবার্তা বলবো। তাহলে প্রথমেই আসতেছে তোমার যে রুদ্ধতাপ প্রক্রিয়া, এই শব্দটা থেকেই আমরা আসলে কি বুঝতে পারতেছি। সো রুদ্ধতাপ তার মানে তাপকে রুদ্ধ করে রেখে দিচ্ছ, রাইট? অনেকটা তো এরকমই ব্যাপার স্যাপার আসতেছে। সো তুমি যখন আসলে তাপকে রুদ্ধ করে রাখতেছো, আমরা তাইলে সহজ ভাষায় বলতে পারি যে এখানে কোনো হিট ট্রান্সফার হইতেছে না, অর্থাৎ নো হিট ট্রান্সফার। আচ্ছা, তাইলে এই যে কথাটাই বাংলা এখানে লেখা হয়েছে যে সিস্টেমে কোনো তাপের আদান প্রদান হয় না। অর্থাৎ আমরা যদি ভেঙে বলি, আমাদের যে সিস্টেম আছে এবং যে পরিবেশ বা সারাউন্ডিংস আছে, তাদের মধ্যে কোনো ধরনের হিট ট্রান্সফার বা আদান প্রদান হইতেছে না। তাহলে এখান থেকে দেখো লিখতে পারতাম কি, যে আগেরটাতে যেরকম লিখছিলাম টি কনস্ট্যান্ট, এখানে তাহলে বলতে পারতাম কিউ কনস্ট্যান্ট। কিন্তু এই কথাটা বলতে আমার আসলে একটু আপত্তি আছে। তোমাদেরকে বলছিলাম হিট আসলে কোথাও জমা থাকার জিনিস না। সো সিস্টেমে তাপ ধ্রুব আছে, এই ধরনের কোনো স্টেটমেন্টই আসলে দেওয়া ঠিক না। তাপ হইলো এমন এক ধরনের শক্তি যেটা ফ্লো করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতেছে, এক বডি থেকে আরেক বডিতে। সো এই কথাটা বলা আসলে লজিক্যাল না। আমার আসলে বলা উচিত কি বলতো, যে সিস্টেমে কোনো হিট ট্রান্সফার হয় নাই। সো ফার্স্ট এন্ড ফরমোস্ট ইকুয়েশন যদি বলো এটার জন্য, ডেল্টা কিউ সমান 0, কোনো ধরনের হিট ট্রান্সফার হয় নাই। ঠিক আছে? আচ্ছা,
এটা গেল। এরপর আমরা আসি হইলো গিয়ে ওই যে ভ্যারিয়েবল গুলাতে, থার্মোডাইনামিক ভ্যারিয়েবল তিনটা পড়ছি আমরা মোটামুটি, প্রেসার, ভলিউম, টেম্পারেচার। এগুলো এক একটা কনস্ট্যান্ট থাকলে আমরা তিনটা প্রসেস অলরেডি পড়ে আসছি। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে বলতেছিলাম আইসোথার্মাল, প্রেসার কনস্ট্যান্ট থাকলে বলতেছিলাম আইসোবারিক কিংবা সমচাপীয় যেটাকে বলতেছি, আর ভলিউম কনস্ট্যান্ট থাকলে সেটাকে বলতেছিলাম আইসোকোরিক বা সম আয়তন প্রক্রিয়া। এই কেসে আমাদের যেহেতু ডেল্টা কিউ এর ভ্যালু 0, বা সহজ কথা যদি বলি সিস্টেমের হিটটাকে কনস্ট্যান্ট রাখতেছি, যেটা আসলে সত্যি কথা না, হিট ট্রান্সফার হইতেছে না। এর ফলে এই যে তিনটা ভ্যারিয়েবল, টেম্পারেচার, প্রেসার এন্ড ভলিউম, তিনটাই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তিনটাই চেঞ্জ হয়ে যায়, কিন্তু যেমনেই চেঞ্জ হোক না কেন, সো ওই যে আগে যেরকম আমরা বলতেছিলাম সমষ্ণ প্রক্রিয়ায় বয়েলের সূত্র খাটে, তারপর যেমন ধর সমচাপ প্রক্রিয়ায় চার্লসের সূত্র খাটে, সম আয়তন প্রক্রিয়ায় গ্যালুসেকের চাপীয় সূত্র খাটে, সব কয়টা কথা বলতে পারতেছিলাম। কিন্তু এখানে এরকম কারণ নামের ইকুয়েশন না দিয়ে বরং বলতে পারবো এইটা আদর্শ গ্যাসের সমীকরণ, মানে অর্থাৎ যদি নাম দিয়ে বলতেও হয় তাহলে আমরা এটুক বলতে পারবো যে পিভি বাই টি এটা কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ সহজ ভাষায় বললে যে আমাদের সমন্বিত সূত্র আছে না, আমাদের বয়েল চার্লস সমন্বিত সূত্র, ওইটা মানতেছে। বা আরো একটু ইজি করে, ওই যে একটু আগেই বলছিলাম পড়ানোর সময় তোমাদের সমষ্ণ প্রক্রিয়ায় যে আদর্শ গ্যাসের সমীকরণ, এটা প্রসেস ইন্ডিপেন্ডেন্ট। সো অবশ্যই অবশ্যই এখানে যাই ঘটুক না কেন পিভি ইকুয়ালস টু এনআরটি থাকবেই। ঠিক আছে, লাইক ধরো এই যে এখানে আমরা যদি দেখাই গ্রাফের মধ্যে, লেটস সে গ্রাফটা, এই যে মোটা গ্রাফটা হইলো গিয়ে তোমার অ্যাডায়াবেটিক গ্রাফ। সো এই অ্যাডায়াবেটিক গ্রাফটা লেটস সে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নেমে আসছে। এখানে গ্রাফ নিয়ে একটু কথাবার্তা আছে, আমরা একটু পরে এই গ্রাফের কথাবার্তায় আসতেছি। সো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নেমে আসছে। সো তার এ পয়েন্টে পি আর ভি এর গুণফল এ পয়েন্টের এন আর টি এর গুণফলের সমান, বি পয়েন্টের পি আর ভি এর গুণফল বি পয়েন্টের এন আর টি এর গুণফলের সমান। ক্লিয়ার? এইটুক জিনিস মাথায় রাখো আর কি। এরপরে আসি খুব গুরুত্বপূর্ণ কথা, যে ঠিক আছে মানলাম এইটুক, ডেল কিউ সমান 0 পাইলাম, ফার্স্ট ল এর অবস্থা কি দাঁড়ায়? তাহলে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল আমাকে বলতেছে 0 ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস ডেল্টা ইউ। সো এখান থেকে যদি আমি ডাব্লিউ টাকে দেখাই, কাজ তো হইতেছে, সিস্টেম উঠতেছে নামতেছে, সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু বলতেছি আমরা মাইনাস ডেল্টা ইউ। তাহলে ডেল্টা ইউটা কি ছিল? অভ্যন্তরীণ শক্তি। মাইনাসটা দিয়ে কি বুঝাচ্ছি আসলে? এই যে অভ্যন্তরীণ শক্তির বিনিময়ে কাজ হয়, অভ্যন্তরীণ শক্তির বিনিময়ে কাজ হয়। তাইলে এখান থেকে একটা জিনিস বোঝার আছে, কাজ যদি পজিটিভ হয় অভ্যন্তরীণ শক্তি কমে যাবে। কাজ যদি পজিটিভ হয়, আমি একটু ভেঙে ভেঙে যদি বলি এগুলা, যে কাজ যখন পজিটিভ তখন ডেল্টা ইউ যেটা সেটা হবে নেগেটিভ। এবার তুমি একটু রিলেট করো, কাজ পজিটিভ হওয়ার মানে আসলে কি? কাজ কখন পজিটিভ বলতেছি? আমাদের যে মোটামুটি কনভেনশন সেটা অনুযায়ী সিস্টেম যখন এক্সপ্যান্ড করতেছে বা আয়তন যখন বাড়তেছে। সো কাজ পজিটিভ এই কথাটার মানে হলো ভলিউম ইনক্রিজ হচ্ছে, তাই তো? ভলিউম যখন বৃদ্ধি পায়। আবার ডেল্টা ইউ তখন নেগেটিভ হওয়ার মানে কি আসলে? এখান থেকে বুঝতেছি টেম্পারেচার যেটা সেটা তাইলে হ্রাস পাবে, কারণ ডেল্টা টিও তাইলে নেগেটিভ। সো এখান থেকে একটা মোটামুটি আন্দাজ করতে পারি যে যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণ ঘটতেছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যখন প্রসারণ ঘটতেছে টেম্পারেচার কিন্তু তখন নেমে যাবে। আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যখন সংকোচন ঘটবে, অর্থাৎ উল্টাটা হইতেছে, ভাইস ভার্সা, যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন ঘটবে তখন কিন্তু টেম্পারেচার বেড়ে যাবে। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে আর কি। ঠিক আছে, তাহলে অভ্যন্তরীণ শক্তির বিনিময়ে কাজ হয় এবং কাজের সাথে অভ্যন্তরীণ শক্তি টেম্পারেচারের কিরকম সম্পর্ক বোঝা গেল। আচ্ছা, এখান থেকে তাইলে আমি একটু পরে আবার ক্যাচ আপ করবো তোমাদের সাথে, বাট এই জায়গাটা একটু মাথায় রাখো আর কি, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ। ওকে, সো এটা পেয়ে গেলাম আমরা। এরপর বলতেছি যেটা, যে এটা খুব দ্রুত গতির একটা প্রক্রিয়া। আমরা বলতেছি সিস্টেমে কোনো হিট আদান প্রদান হইতেছে না, ঠিক আছে, কিন্তু আসলে বাস্তবে কি আমার পক্ষে ওই রকম কোনো ইনসুলেশন দেওয়া কখনো সম্ভব যে একেবারে একেবারে জিরো অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার হবে? কিছু না কিছু অবশ্যই হয়। সো এই জিনিসটাকেই অলমোস্ট পারফেক্ট করার জন্য আমরা যেটা বলতেছি যে সিস্টেম মানে প্রসেসটা খুবই ফাস্ট হইতে হবে। খুবই ফাস্ট মানে পলকের মধ্যে ঘটে গেছে, মোমেন্টের মধ্যে পুরো প্রসেসটা ঘটে গেছে। এজন্য আমরা বলতেছি হলো খুব দ্রুত গতির প্রক্রিয়া, এত ফাস্ট যে সিস্টেমটা বাইরের সাথে হিট ট্রান্সফার করার
যথেষ্ট পরিমাণ টাইমই পায় না। তোমরা জানো হিট ট্রান্সফার করতে হলে টাইম লাগে, এক পাশ থেকে আরেক পাশে, তো পরিবহন পদ্ধতিতে বলো, পরিচলন বলো, বিকিরণ বলো, যেটাতেই বলো না কেন, হিট ট্রান্সফার করতে গেলে তোমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম লাগে। সো আমরা বলতেছি যে তাকে তাই সেই টাইমটাই দিচ্ছি না, একেবারে চোখের পলকে তুরির সাথে সাথে হয়ে যাচ্ছে একটা প্রসেস। সো এটা হলো খুব দ্রুত গতির প্রক্রিয়া। সো দিস ইজ দ্য আইডেন্টিফায়ার। খুব দ্রুত যখনই দেখবা হঠাৎ করে কিছু একটা ঘটছে, হঠাৎ, দিস হঠাৎ ইজ দ্য আইডেন্টিফায়ার, যে আমি কখন বুঝবো আমার প্রসেসটা হইলো গিয়ে রুদ্ধতাপীয়। আচ্ছা, এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, গ্রাফের ঢাল সমষ্ণ রেখার ঢালের চেয়ে গামা গুণ খাড়া। হোয়াট ইজ দিস গামা? এ নিয়ে তোমরা হালকা পাতলা একটু হইলেও পড়াশোনা করছো। সো আমি গামা সংক্রান্ত আলোচনা একটু পরে যাচ্ছি। গামা অ্যাকচুয়ালি কি? সিপিআর সিভিএর রেশিও, রাইট? গামা হলো সিপিআর সিভিএর রেশিও, যে তোমার স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের যে রেশিও, এগুলোর মান টান আছে, এগুলো তোমরা পড়ছো। বললাম তো লাস্টে গিয়ে এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো না। আচ্ছা, এবার একটু গ্রাফে আসি। দেখো আমরা এখানে আইসোথার্মস দেখাইছি। আইসোথার্মস বলতে কি বোঝায়? ওই যে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্টের জন্য যে গ্রাফ পাওয়া যায় না, এগুলোতে তো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। লেটস সে এই যে গ্রাফটা গেছে, এটা একটা আইসোথার্ম, এটা একটা আইসোথার্ম, মানে দুইটা আইসোথার্মাল প্রসেসের গ্রাফ দেখাচ্ছি, যেখানে এটা টেম্পারেচার ধরো টি এ, আর এই জায়গায় পরে যে নিচের গ্রাফটা দেওয়া আছে সেটার ক্ষেত্রে টেম্পারেচার ধরে নাও, আমরা ধরে নিছি আর কি টেম্পারেচার পি। সো টি এ আর টিবি, এই পুরো লাইন জুড়ে প্রত্যেকটা জায়গায় টেম্পারেচার টি এ, এই পুরো লাইন জুড়ে সব কয়টা জায়গায় টেম্পারেচার টিবি। সো এটা একটা সমষ্ণ প্রসেস নির্দেশ করে, এটা একটা সমষ্ণ প্রসেস নির্দেশ করে। মাঝখানে যখন অ্যাডায়াবেটিক প্রসেস ঘটে, অর্থাৎ আমি যেটাকে বলতেছি হলো রুদ্ধতাপ প্রক্রিয়া, সেটাতে অ্যাকচুয়ালি কি হচ্ছে? টেম্পারেচার এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ হয়, টেম্পারেচারের চেঞ্জ ঘটতেছে। আইসোথার্মস গুলা প্রত্যেকে প্রত্যেকের সাথে সমান্তরাল, একটা সার্টেন গ্যাপ সবসময় মেনটেন করে চলে, কোথাও ছেদ করে না। বাট যদি সেম জায়গায় একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটাও, সে তো এক টেম্পারেচার লেভেল থেকে আরেক টেম্পারেচার লেভেলে যাচ্ছে। সো সে যদি ধরো লেটস সে টিএ টেম্পারেচার থেকে শুরু করে টিবি টেম্পারেচারে যায়, এই মাঝখানে এরকম গ্রাফ হচ্ছে, এবং এই দুইটা গ্রাফ তুমি কম্পেয়ার করলেই বুঝতে পারবা যে কোনটা দ্রুত নামতেছে। এই পয়েন্টটা, এই এ পয়েন্ট থেকে তুমি যদি কম্পেয়ার করো, এই হইলো সমষ্ণর গ্রাফ যাচ্ছে, এটা তাইলে হইলো আমার সরি, হ্যাঁ, সো এটা হইলো আমার সেই সমষ্ণ রেখার গ্রাফ, আর এই যে মোটাটা আছে এটা হইলো রুদ্ধতাপ রেখার গ্রাফ। সো দেখো কোনটা তাড়াতাড়ি নামতেছে, খাড়া হয়ে নামতেছে কোনটা? এই যে অ্যাডায়াবেটিক গ্রাফটা। সো অ্যাডায়াবেটিক প্রসেসের যে ঢালটা আছে সেটা হলো গিয়ে সমষ্ণর থেকে তোমার গামা গুণ খাড়া। অর্থাৎ আমি এভাবে বলতে পারবো যে ডিপি বাই ডিভি অফ অ্যাডায়াবেটিক প্রসেস is equal to gamma times of dp by dt of isothermal process. ওকে, ঠিক আছে। তো এই মোটামুটি কথাবার্তা, আশা করি এটা বোঝা গেছে। আমরা এখানে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস ফেলে আসছি, সেটা হলো গিয়ে কৃতকাজের রাশিমালা। তো কৃতকাজের রাশিমালা আমি ঢুকবো তার আগে আরো একটু কথাবার্তা বলে নিতে চাই তোমার সরি, হ্যাঁ, আরেকটু কথাবার্তা বলে নিতে চাই হলো গিয়ে চাপ, তাপমাত্রা আর আয়তনের মধ্যকার সম্পর্ক, পি ভি ও টি এর মধ্যকার সমীকরণ। তিনটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, একটু কষ্ট করে মনে রাখতে হবে। প্রথমে যেটা আসতেছে সেটা হইলো গিয়ে খুবই বিখ্যাত, পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা একটা আমরা ইউজ করি, যেরকম পিভি সমান কনস্ট্যান্ট ইউজ করতাম, এটা মনে রাখতে হবে। দুই নাম্বার যেটা মনে রাখা দরকার সেটা হলো টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এটা কনস্ট্যান্ট। ফাইনালি তাহলে দেখো আমি দুইটা দুইটা করে নিচ্ছি, যেহেতু প্রেসার ভলিউমের সম্পর্ক জানি, টেম্পারেচার ভলিউম নিছি, বাকি রয়েছে হলো প্রেসার টেম্পারেচার। সো প্রেসার টেম্পারেচারের সম্পর্কটা এরকম, টিপি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, এই জিনিসটা কনস্ট্যান্ট। সো এই ইকুয়েশন গুলা থেকে অনেক অনেক কোশ্চেন আসে এবং এগুলা পারাটা অনেক বেশি জরুরি, তাই জন্য। সো এইটা একটু মাথায় রাখো। এই চ্যাপ্টারের মধ্যে যদি খুব গুরুত্বপূর্ণ টপিক আমাকে আইডেন্টিফাই করতে বলো, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এটা অবশ্যই মাথায় রেখো, এই পিভিটি এর সম্পর্ক থেকে রেগুলার কোশ্চেন আসে। চলে যাব একটু কৃতকাজের রাশিমালায়।
কৃতকাজের রাশিমালায় ডাব্লিউ সমান আমরা এরকম করে বলি, একটু দেখো ডাব্লিউ সমান আমরা কি বলতে পারি, ডাব্লিউ সমান ওই যে একটু আগে বলছিলাম মাইনাস ডেল্টা ইউ, মনে আছে নিশ্চয়ই? তাহলে এটাকে আমরা এভাবে করে লিখতে পারি, ডাব্লিউ সমান যদি মাইনাস ডেল্টা ইউ হয়, দ্যাট মিনস এটাকে আসলে এভাবে লিখতে পারবো, মাইনাস এফ বাই টু এন আর ডেল্টা টি, এই ফরম্যাটে লিখে দিতে পারি। সো এই ডেল্টা টি মানে কিন্তু টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, এবং এখান থেকে তাইলে এইটুকু বুঝে যাওয়া যাচ্ছে, অর্থাৎ ডাব্লিউ সমান আমি লিখতে পারবো কি, ইজ ইকুয়াল টু, তাহলে ডাব্লিউ সমান আসতেছে মাইনাস এফ বাই টু এন আর টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, এরকম মাথায় রাখতে পারো, বা টি টু মাইনাস টি ওয়ান, যেখানে টু দিয়ে আমি ফাইনালটা বোঝাচ্ছি আর ওয়ান দিয়ে ইনিশিয়ালটা বোঝাচ্ছি, দ্যাটস ইট। সো এই মাইনাস আবার ভেতরে ঢুকাইলে এটা টি ওয়ান মাইনাস টি টু হিসেবে লিখা যায়, ওই আলোচনা আপাতত বাদ দিচ্ছি। আবার অন্য একটা ফরম্যাটে যদি আগাই আমি এভাবে করেও লিখতে পারি, আবার তোমার ডাব্লিউ সমান কি, ইন্টিগ্রেশন অফ পিডিভি। সো এখান থেকে যদি ইন্টিগ্রেট করে আমি পিভি এর ইকুয়েশনটা ইউজ করে আনি, এটার আনসার আলটিমেটলি এরকম কিছু একটা আসে, এনআর বাই ওয়ান মাইনাস গামা টি টু মাইনাস টি ওয়ান, অবশ্যই টি টু মানে ফাইনাল, টি ওয়ান মানে ইনিশিয়াল, অথবা এই যে এনআর টি টু আর এনআর টি ওয়ান এটাকেই যদি ইউজ করি, তাহলে এটা আসে এরকম ওয়ান বাই ওয়ান মাইনাস গামা পি টু ভি টু। দেখো অ্যাকচুয়ালি কি এনআর ইন্টু টি টু মানে কি হবে, পি টু ইন্টু ভি টু, আমি একটু আগে বলছিলাম পিভি ইকুয়ালস টু এনআর টি খাটে, মাইনাস এটা হয়ে যাবে পি ওয়ান ইন্টু ভি ওয়ান, এতটুকু লিখা গেল। আচ্ছা, এই ইকুয়েশন গুলা অনেক জায়গায় অনেক ফরম্যাটে আছে, কোথাও কোথাও দেখবা গামা মাইনাস ওয়ান দিয়ে লেখা, এখন প্যাচ লেগে যাইতেই পারে, আমি যেটা দিয়ে মনে রাখি আমি সেটা বলতেছি, আমি যেটা মনে রাখি আমার মনে রাখা সহজ লাগে আর কি, যে ওয়ান দিয়ে শুরু করতেছি ওয়ান দিয়ে শেষ করতেছি, দেখো ওয়ান মাইনাস গামা টি টু মাইনাস টি ওয়ান, ওয়ান দিয়ে শুরু ওয়ান দিয়ে শেষ, এই দিয়ে আমি মনে রাখি। এখন মনে রাখা তো আলটিমেটলি লাগবে, দিন শেষে মুখস্থ না করলে, বুঝলাম সব বুঝছো ঠিক আছে, কিন্তু দিন শেষে ইকুয়েশন মনে না থাকলে তো পরীক্ষার হলে বসে ডিরাইভ করতে পারবা না। সো এটা একটু মাথায় রেখো, এটা জরুরি। আর আরেকটা ছোট্ট জিনিস একটু মনে করায় দেই তোমাদেরকে, বলছিলাম আমরা ডেল্টা ইউ একটা স্টেট ফাংশন। সো ডেল্টা ইউ এর আরেকটা ইকুয়েশন তোমরা পড়ছিলা, ডেল্টা ইউ সমান এন সিভি ডেল্টা টি, রাইট? এটা পড়ছিলা না? সো এটা যদি একটু মনে রাখো, তাহলে এখান থেকে এটাও বুঝতে পারার কথা যে ডাব্লিউ অফ এ ডায়াবেটিক প্রসেস ইজ ইকুয়াল টু মাইনাস এন সিভি ডেল্টা টি হিসাবেও লেখা যাবে, একই জিনিস কিন্তু, ঠিক আছে? সো এটাও একটা ইকুয়েশন হইতে পারে, চাইলে একটু মনে রাখতে পারো আর কি। আচ্ছা, সো আই গেস এখানে এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা, চাপ এবং আয়তনের সম্পর্ক এবং কৃতকাজ সব কয়টার ইকুয়েশন গুলো ভালো করে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, এবং এখানে এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি, কোথাও কোথাও এটাও ইউজ করি, মানে ডিপেন্ড করে কোন জায়গায় কোনটা ইউজ করলে আমার সুবিধা হইতেছে, যেটা ইচ্ছে তুমি ইউজ করতে পারো, সমস্যা নেই। ওকে, সো অঙ্কে যাই। In a cylinder there is 0.001 meter cube gas at 300 Kelvin temperature at 10 to the power 5 Pascal pressure, মোটামুটি যা দরকার সব দিয়ে দিছে। The gas is expanded isothermally first and later on it is expanded again adiabatically. So প্রথমে isothermally expand করছে, পরে হলো adiabatically expand করছে। In each case ratio of expansion is 1:2. Calculate the total amount of work in expansion. গামার ভ্যালু দিয়ে দিছে, প্রত্যেক ক্ষেত্রে বলছে এক্সপানশনের রেশিও হলো 1:2। সো আমি এইটুকু বুঝতে পারতেছি v2 বাই v1 ইজ ইকুয়াল টু v3 বাই v2, দুইটাই হইলো গিয়ে তোমার 2, ঠিক আছে? এরা মাথায় রাখলেই চলে, 2/1 হবে, বেসিক্যালি আমি 2 বসাই দিলাম একবারে। সো v2 বাই v1 সমান 2, v3 বাই v2 সমান 2। সো v1 থেকে v2 তে গেছে হইলো গিয়ে তোমার আইসোথার্মালি, v2 থেকে v3 তে গেছে হইলো গিয়ে অ্যাডিয়াবেটিক্যালি, দুই ক্ষেত্রেই আমার কৃতকাজ বের করতে হবে। সো আমি প্রথমে w1 টা বের করে নিই। w1 এর ভ্যালু কত আসতেছে একটু যদি চিন্তা করো তুমি, আমি সহজ হিসাবে করে নিই, pv দেই, p হইলো গিয়ে তোমার কত 10 টু দি পাওয়ার 5 ইনটু v কত বলো তো, v হইলো 0.001। সো 0.001 সাথে হয়ে যাবে লন v2 বাই v1, তো এটা হয়ে যাবে 2। তাহলে এটা একটু করে ফেলি, কত আসবে 0.693 ইনটু তোমার একবারে হিসাব করি 10 টু দি পাওয়ার 5
ইন্টু 0.001 ইন্টু লন 2 পিভি আর সাথে লন 2 দিয়ে দিলাম 69.315 69.315 জুল। আচ্ছা, এবার যখন আমি পরেরটাতে যাব, অর্থাৎ আমার অ্যাডিয়াবেটিকের জন্য ফাইনাল টেম্পারেচার কিন্তু লাগবে। আমি শুরু করছিলাম 300 কেলভিন থেকে, কোনো সমস্যা ছিল না, ঠিক আছে? 300 কেলভিন থেকে শুরু করছি, আইসোথার্মাল প্রসেস গেছে 300 কেলভিনই আছে। বাট 1:2 তে যখনই আমি অ্যাডিয়াবেটিক চালাবো টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে। সো আমি জাস্ট এটা ইউজ করতে চাচ্ছি T1 V1, বা আমি এটাতে যদি T2 V2 দিয়ে করি, T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T3 V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। সো T2 এর ভ্যালু কতটা তো জানি আমরা, T1 ইজ ইকুয়াল টু T2, এটা কনস্ট্যান্ট থাকে। T1 থেকে T2 তে আইসোথার্মাল যেহেতু হয়েছে, সো এটা অবশ্যই কনস্ট্যান্ট, এটা 300 কেলভিনই থাকবে, এটা নিয়ে কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম নেই। তো জাস্ট সোজা সাপটা একটা হিসাব করে নাও, তোমার V3 বাই V2 তো জানাই আছে, তোমার দরকার হলো T3 এর মান। T3 সমান তাইলে কত চলে আসতেছে বলো তো? T3 সমান চলে আসতেছে V2 বাই V3, V2 বাই V3 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু T2। ওকে, ভ্যালু বসাও। V2 বাই V3 এর ভ্যালু কত আসতেছে? হাফ, রাইট? এটা আসতেছে হাফ 1.4 মাইনাস 1 ইন্টু T2 এর ভ্যালু ছিল 300। কত চলে আসে একটু চেক করি আমরা, চলো। আচ্ছা, সো গামার ভ্যালু দিয়েই দিছিল, এখানে চলে আসবে 0.5 হোল টু দি পাওয়ার 1.4 মাইনাস 1 ইন্টু 300। সো এটা কত আসতেছে তোমার? চলে আসতেছে হইলো গিয়ে, এক্সপ্যান্ড করা হয়েছে তো। ওকে, সো এক্সপ্যান্ড করা হইলে টেম্পারেচার কমে যাবে। দিস ইজ কুল 227.357, 227.357। ওকে, দেন আমি এখান থেকে বলতে পারতেছি W2 কত হবে। দেখো, W2 সমান তুমি যে কোনোটা ইউজ করতে পারো, বাট যেহেতু আমরা টেম্পারেচার ওয়াইজ আগাইছি, তোমার এখানে এনআর ইউজ করতে হবে। এনআর বাই 1 মাইনাস গামা P2 V2 মাইনাস P1 V1, সরি ভুল লিখছি, T2 মাইনাস T1। তুমি চাইলে এটা পিভির ইকুয়েশন দিয়েও করতে পারতা, কোনো সমস্যা ছিল না। প্রথমবারে পিভি জানা আছে, পরে হলো প্রেসার ভলিউম বাইর করতে হতো আর কি। এটা একটু কষ্ট ছিল, কারণ কিছু তো করার নেই, ভলিউম তুমি জানো। আচ্ছা, সো আমরা একটু হিসাব নিকাশ করে নিই, এন এর ভ্যালুটা বাইর করে নিতে হবে। সো শুরুতে আমি একটু ধরে নাও এখানে এন এর ভ্যালু বাইর করছি পিভি বাই আরটি, তো সো পি ছিল কত? 10 টু দি পাওয়ার 5, ভি ছিল 0.001, আর আর এর ভ্যালু 8.314 দিয়ে দিলাম। বা এখানে তো এন ইন্টু আর এর ভ্যালুই লাগবে, আমি একটা কাজ করি, এন আর এর ভ্যালুই বাইর করি। লেটস সে খালি এন এর ভ্যালু বাইর না করে আমি এন আর এর ভ্যালু বাইর করতেছি। সরি, আমি এখানে ধরো এন ইন্টু আর এর ভ্যালুটাই বাইর করতেছি। সো এন ইন্টু আর এর ভ্যালু বাইর করলে 10 টু দি পাওয়ার 5 পিভি বাই নিচে জাস্ট টি দিয়ে গুণ হবে আর কি। সো টি কত? টি ছিল 300, তাহলে এন ইন্টু আর এর ভ্যালু কত আসে? 10 টু দি পাওয়ার 5 ইন্টু 0.001, চেন স্কোয়ার হবে স্বাভাবিক ব্যাপার, নিচে 300 দিয়ে ভাগ 1/3। এনআর এর ভ্যালু আসে 1/3। এটা যদি একটু দিয়ে দেই, তাহলে এখানে চলে আসবে 1/3, 1 মাইনাস 1.4। একটু চেক করো, টেম্পারেচার শুরু করছিলাম আমরা 300 দিয়ে, শেষ করছি হলো 227.357 দিয়ে। তাহলে একটু মাথায় রেখো, এখানে আসলে T2 মাইনাস T1 না দিয়ে আমার আসলে কি দেওয়া উচিত ছিল বলতো? এখানে দেওয়া উচিত ছিল হইলো গিয়ে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, 3 মাইনাস 2, রাইট? সো এটা কত হয়ে যাবে? 227.357 মাইনাস 300। এখান থেকে একটু ক্যালকুলেট করে নিই, তাহলে দেখি কত আসে। 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1.4 ইন্টু 227.357 মাইনাস 300 কত আসতেছে? 60.53, রাইট? 60.53। আচ্ছা, তাইলে এটা চলে আসতেছে 60.53 জুল। আচ্ছা, এখান থেকে পাইছিলাম 69.315 জুল, ওখান থেকে পাইছি হলো 60.53 জুল। তাহলে দুইটাকে জোড়া দিয়ে দিলে আলটিমেটলি আমি টোটাল কাজ পাচ্ছি W1 প্লাস W2। জোড়া দিয়ে দিই, কত আসে একটু চেক করি।
চলো এখান থেকে 69.00 সরি 0.315 প্লাস আসতেছে 60.53, তাহলে চলে আসতেছে 129.845 129.845 এত জুল, and this is our answer. আচ্ছা, তাইলে এখানে যে অপশনগুলো দেওয়া আছে একটা হলো 3072.17, 3172, 3272, 3372, একটার সাথেও আনসার মিলতেছে না এবং এক্সপ্যানশনের রেশিও যেহেতু দেওয়া আছে তাইলে আমার পক্ষে অ্যাকচুয়ালি এখান থেকে আর কিছু বাইর করাও সম্ভব না। মোস্ট প্রবাবলি এইটার আনসার নাই। আইইউটির কোশ্চেন গুলাতে এটা খুবই কমন ঘটনা, সো আমরা খুব একটা আসলে বিচলিত হইলাম। এই প্রবলেমটাতে আমাদেরকে বলতেছে 137 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ করে প্রসারিত হয়ে 5 গুণ আয়তন লাভ করলো। চূড়ান্ত তাপমাত্রা কত হবে জানতে চাইছে। তাইলে এখানে প্রথম জিনিস যেটা চোখে পড়ার মতো সেটা হলো হঠাৎ, দিস ইজ দ্য আইডেন্টিফায়ার, আমরা এটা পড়ছিলাম। সো এটুকু বোঝা যাচ্ছে ডেল্টা কিউ জিরো এবং এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রাইট? সো এটা যদি একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয় তার মানে রুদ্ধতাপ প্রক্রিয়ার ইকুয়েশন ইউজ করব, আর তার সাথে দেখো 5 গুণ আয়তন লাভ করছে, তার মানে ভলিউম যেটা V2 বাই V1 যদি করো এটার মান হলো গিয়ে 5। আচ্ছা, এটুক হয়ে গেলে এরপর আমরা জাস্ট নরমাল ক্যালকুলেশন, তোমার কাছে জানতে চাইছে টেম্পারেচার দিয়ে দিছে ভলিউমের ইকুয়েশন মানে ইনফরমেশন। সো তুমি লিখতেই পারো T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। হ্যাঁ, এখানে 2 দিও না, অনেকে এগুলাতে ভুল করে ফেলি আমরা। সো T2 সমান কত চলে আসতেছে? T2 সমান চলে আসতেছে হলো তোমার V1 বাই V2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু T1। আমি যদি বসাই তাইলে এটা হয়ে যাবে 1/5 অফকোর্স, উপরে আসবে 1.4 মাইনাস 1, এই যে 1.4 দেওয়া আছে, ইন্টু T1টা দেখো 137 ডিগ্রি সেলসিয়াস দেওয়া। তাহলে এটাকে যদি আবার আমরা একটু কেলভিনে নিয়ে যাই এটা 410 কেলভিন হয়ে যায়। ঠিক আছে, তাহলে 410 বসায় দিলাম এখানে। কেলভিনে তো কেমনে নিতে হয় এটা তোমরা সবাই পারোই, সো এটা নিয়ে প্যারা নাই। 1/5 হোল টু দি পাওয়ার আসতেছে 1.4 মাইনাস 1, আর সাথে মাল্টিপ্লাই হচ্ছে 410, 215.375, 215.375, এই এত কেলভিন আসছে আনসার। তাহলে এখান থেকে দেখো তো T2 সেলসিয়াসে কত হয়ে যাবে? এই আনসার থেকে 273 যদি বাদ দিয়ে দিই তাইলেই হচ্ছে -57.62, -57.62 ডিগ্রি সেলসিয়াস, যেটা খুব কাছাকাছি হলো আমাদের এই সি নাম্বারটার -58 ডিগ্রি সেলসিয়াস। সো ওইটুকুকে আমি আনসার হিসেবে দিয়ে দিলাম, কাহিনী শেষ। ওকে, সো সিমিলার একটা অঙ্ক এখানে দেওয়া আছে, কি বলতেছে দেখো একটু। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে আকস্মিকভাবে, সো আবারও সেম জিনিস কিন্তু এটাও তাইলে কিন্তু রুদ্ধতাপ প্রক্রিয়া নির্দেশ করতেছে, এটা নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। আচ্ছা, এটু হইলে আমরা বলতেছি আয়তনের অর্ধেকে সংকুচিত করছি, এবার সংকোচন করা হয়েছে, তাই না? তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত এইটুকু বুঝতেছি, ভি কমে গেছে, তাহলে টেম্পারেচার বাড়বে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আনসার দেখে যাতে আমি কনফিডেন্ট থাকি আর কি যে আমার আনসার ঠিকঠাক আছে। সো এখান থেকে এবার জাস্ট তুমি সেম ক্যালকুলেশন করো, অর্ধেকে যেহেতু সংকুচিত করছো, আমি একবারে লিখে দিই এখন ইকুয়েশন, এখন তো আমরা বুঝে গেছি ব্যাপার কি হয়। এখানে হয়ে যাবে V1 বাই V2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু T1, ভ্যালু বসায় দাও, V1 বাই V2, তার মানে V1 বড় ছিল V2 ছোট হয়েছে, এটা যদি 2 থেকে থাকে এটা 1 হয়ে গেছে, হাফ হইলো, তাইলে এখানে 1.4 মাইনাস 1 ইন্টু T1 এর ভ্যালু কত ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 303, রাইট? এইটুকু করে দিলে, আচ্ছা এটা একটু গেঞ্জাম ক্রিয়েট করতেছে যেহেতু সরাই দিলাম, কত আসে চলো দেখে নিই। 2 টু দি পাওয়ার 1.4 মাইনাস 1 গামা মাইনাস 1 যেহেতু, তার মানে 0.4 ইন্টু আসতেছে হইলো গিয়ে 303, 399.81, 300 বা একটু হিসাব করে নিই আরেকবার, 2 টু দি পাওয়ার 1.4 minus 1 into 303, 399.81 কেলভিন। আমরা বলছিলাম একটু আগে টেম্পারেচার বাড়ার কথা, সো 303 থেকে 399 কেলভিনে চলে গেছে,
জানতে চাচ্ছে চূড়ান্ত তাপমাত্রা কত, এখানের মধ্যে কোনটা মিলে দেখি। একটু সেলসিয়াসের আনসারটাও বাইর করে নিই, তাইলে আনসার মিলাইতে আমার সহজ হবে। সো 273 বাদ দিয়ে দিলাম, 126.81 আসে, 126.81 ডিগ্রি সেলসিয়াস। তো সব থেকে ভালো মিলে হইলো এই যে সি নাম্বার অপশনের সাথে একেবারে ডাটা সহ পুরোপুরি মিলে যাচ্ছে, সুতরাং এটা নিয়ে আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকার আসলে জায়গা নাই। চলে যাবো হলো পরেরটাতে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বায়ুর আয়তন বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হইলো, তাহলে দ্বিগুণ হইছে বায়ুর আয়তন। সো V2/V1 ইজ ইকুয়াল টু বলে দিছে তোমাকে 2। প্রারম্ভের চাপ 1 বায়ুচাপ হলে চূড়ান্ত চাপ কত, তার মানে এবার তোমার কাছে দেখো ভলিউমের সাথে প্রেসারের রিলেশন চাইছে। সো আমি চলে যাব এবার কিন্তু P2 ইজ ইকুয়াল টু V1/V2 হোল টু দি পাওয়ার গামা ইনটু P1, কারণ P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। আমি একবারে লিখে ফেললাম, মানে ইকুয়েশন কিন্তু দিন শেষে এটাই, P2 V2 টু দি পাওয়ার গামা। সো এটাকেই জাস্ট পরের লাইনে এনে আমি এভাবে করে প্রেজেন্ট করলাম। সো এখান থেকে এখন তুমি চূড়ান্ত চাপ বাইর করে ফেলো। কি করা হয়েছে, আয়তন দ্বিগুণ হয়েছে। সো উপরে থাকবে 1, নিচে থাকবে 2 হোল টু দি পাওয়ার 1.4 হবে, যেহেতু গামা 1.4 দিয়ে দিছে। এবং কিছু যদি গামাতে না দেওয়া থাকে, বাতাস বলে দেয়, সেসব ক্ষেত্রেও আমরা কিন্তু 1.4 সরাসরি ইউজ করতে পারি। কারণ কি, বাতাস কিন্তু দ্বিপারমাণবিক হিসাবে ধরে নেই আমরা, কারণ বাতাসে নাইট্রোজেন আর অক্সিজেনের পরিমাণ বেশি, যে দুইটাই কিন্তু দ্বিপারমাণবিক। আচ্ছা, এরপর চলে যাচ্ছে P1 এ। P1 এর ভ্যালু বলতেছে কত, 1 বায়ুচাপ ছিল, সো 1 atm। চেক করে নাও জাস্ট কত হয়। সো 0.5 টু দি পাওয়ার 1.4, এটার আনসার কত, এটা জাস্ট জানতে চাই। এটার আনসার হলো 0.38। এটার আনসার হলো 0.38 atm। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। কোথায় আছে, এই যে সি নাম্বারটা, ঠিক আছে। সো এই সি নাম্বারটা হবে আমাদের কারেক্ট আনসার। তো সিমিলারলি আর একটা অঙ্ক দিছে এখানে, বলতেছে রুদ্ধতাপ প্রক্রিয়ায় গামা সমান 1.4, দ্বিপরমাণু গ্যাসের চাপ 0.5% বৃদ্ধি করা হলে গ্যাসের আয়তন কত কমবে। সো প্রথম কথা, গামা ইকুয়ালস টু 1.4 থেকে এটা যে দ্বিপারমাণবিক এমনিতেই বুঝতে পারতেছি আমরা, চাপ 0.5% বৃদ্ধি করছো। সো এখান থেকে প্রথমে তোমার এটা বাইর করতে হবে, P2 সমান হয়ে যাবে P1, তার সাথে হলো 0.5% অফ P1। দ্যাট মিনস এইটুক বুঝতে পারতেছি, এটা হয়ে যাবে 1.005 অফ P1, রাইট? কারণ 0.5 কে আবার 100 দিয়ে ভাগ দিছো। সো এটা হয়ে গেল P2 এর ভ্যালু। তাহলে এখান থেকে দেখো তো, P2/P1 এর একটা মান তুমি অলরেডি নিয়ে রাখতে পারতেছো, 1.005। আচ্ছা, এটা যদি পেয়ে যাও, এবার তোমার দরকার হলো গিয়ে ভি এর ইকুয়েশন। তাইলে এইটুক তো বুঝতেই পারতেছো, P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা, রাইট? নরমাল আমাদের যেহেতু বলেই দিছে যে তোমার রুদ্ধতাপ প্রক্রিয়া ঘটানো হয়েছে, তো রুদ্ধতাপ প্রক্রিয়ার ইকুয়েশনে চলে গেলাম। আমি ডিরেক্ট এখান থেকে তাহলে লিখতে পারবো V2/V1 যেটা আছে, এটার যদি হোল টু দি পাওয়ার গামাতে যাও, এটা হয়ে যাবে P1/P2 এর সমান। এবার তুমি চিন্তা করো, আমার তো গামার পাওয়ারটা সরানো দরকার, রাইট? যদি স্কোয়ার থাকে আমি কি করি সরানোর জন্য, রুট করি, মানে 1/2 এর পাওয়ার নেই। তো এখানে গামা আছে, আমি 1/গামার পাওয়ার নিব দুই সাইডে, এটা জাস্ট ডিরেক্টলি এরকম হয়ে যাবে P1/P2 হোল টু দি পাওয়ার 1/গামা। দ্যাটস ইট। বা তুমি বলতে পারো পাওয়ারটা ওই পাশে গিয়ে 1/, হয়ে গেছে। এটাই যদি হয়, তাহলে এখান থেকে V2/V1 এর ভ্যালুটা কত আসে একটু দেখি আমরা। P2/1 ছিল 1.005, সো হয়ে যাবে 1/1.005 হোল টু দি পাওয়ার 1/1.4। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব হইলো V2/V1 এর ভ্যালু কত আসে একটু চেক করি। 1/1.005 হোল টু দি পাওয়ার আসতেছে 1/1.4। তাইলে কত চলে আসতেছে, 0.996, 0.9964। আচ্ছা, এটাই যদি হয়, এবার তুমি দেখো তোমার কাছে কিন্তু আয়তন কত হবে জানতে চাই নাই, জানতে চাইছে আয়তন কমবে কতটুকু, দ্যাট মিনস ডেল্টা ভি কত। তাহলে এখানে V2 আর V1 যদি জানা থাকে, তুমি জাস্ট সিম্পল বিয়োজন করে দিলেই হয়, মানে এটা করলেই চলে। 1 - V2/V1 ইজ ইকুয়াল টু 0, তোমার 1 - 0.9964। তাহলে এটা যদি হয়, এখান থেকে দেখো এটা হয়ে যাবে ডেল্টা V/V1 ইজ ইকুয়াল টু, তাইলে এখানে পেয়ে যাচ্ছ 1 - 0.9964 ইন্টু 100%।
ঠিক আছে, তাহলে পার্সেন্টেজে আনসারটা চলে আসবে 1 মাইনাস 0.9964 ইন্টু 100 কত আসতেছে তাইলে 1 মাইনাস 0.9964 ইন্টু 100 0.36%. 0.36%. So this is your answer. এই যে ডি নাম্বারটাতে সরাসরি দেওয়া আছে, ঠিক আছে। ওকে, সো পরেরটা, একটা মোটর টায়ারকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 বায়ুমণ্ডলীয় চাপে পাম্প করায় হঠাৎ ফেটে গেল। তাহলে হঠাৎ ফাটলো, তাইলে এটা অবশ্যই রুদ্ধতাপ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আরো একটা ব্যাপার এখান থেকে পাই আমরা, ফেটে গেল তার মানে ফাটলে পরে বায়ুগুলা কি হবে, নর্মাল বায়ুর সাথে মিক্স আপ হয়ে যাবে। যদিও দেওয়া নাই, বাট তুমি এখান থেকে অবশ্যই বুঝে নিতে হবে যে P2 যেটা প্রেসার টু কিন্তু 1 atm হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে, রাইট। আচ্ছা, 2 বায়ুমণ্ডলীয় চাপে ছিল, তাহলে টেম্পারেচারের চেঞ্জ জানতে চাচ্ছে কতটুকু কমে যাবে। তাহলে T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা is equal to T1 P1 to the power 1 minus gamma by gamma. তাহলে T2 টা জাস্ট বাইর করে ফেলো, প্রথমে কত হয়, T2 সমান হয়ে যাবে P1 by P2, P1 তাইলে হলো 2, P2 হলো 1 হোল টু দি পাওয়ার 1 minus 1.4 ডিভাইডেড বাই 1.4 ইনটু T1 হইলো কত, 15 ডিগ্রি সেলসিয়াসে ছিল 273 প্লাস 15। তাহলে একটু বসায় দিই, দেখি আমরা কত আসে। 2 টু দি পাওয়ার 1 minus 1.4 ডিভাইডেড বাই 1.4 ইনটু হয়ে যাবে কত, 273 প্লাস 15 236.256 236.256 কেলভিন। অবশ্যই স্বাভাবিক ব্যাপার, ফেটে গেছে, টেম্পারেচার কমে যাবে কারণ গ্যাস এক্সপ্যান্ড করছে। আচ্ছা, এরপর ফাইনালি আমার কাছে তাইলে জানতে চাচ্ছে ডেল্টা টি কত। সো দ্যাট উইল বি T1 মাইনাস T2 দিলাম আপাতত, বিয়োগ করে দিই। সো এটা মাইনাস কত জানি 15 ডিগ্রি সেলসিয়াসে ছিল, তার মানে 15 প্লাস 273 প্লাস 273। ওকে, কত আসতেছে 51.5 সরি 74 51.74 কেলভিন বলো টেম্পার আর ডিগ্রি সেলসিয়াস বলো, ব্যাপার তো সেম, কারণ এটা তো চেঞ্জ অফ টেম্পারেচার, তাই না, একই ব্যাপার। সো আই গেস এটা মোটামুটি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব পরেরটাতে, এটা খুব সুন্দর একটা অঙ্ক, 18-19 সালে বইটা আসছিল। বলতেছে T1 আদি তাপমাত্রার একটি আদর্শ গ্যাসের আদি আয়তন 2 মিটার কিউব। আদি আয়তন বলতে কিছু হয় না, আয়তন, ওকে, 2 মিটার কিউব। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার প্রসারণের ফলে আয়তন 4 মিটার কিউব হয়, অর্থাৎ ডাবল করছো। অতঃপর সমষ্ণ প্রক্রিয়া প্রসারিত করা আয়তন 10 মিটার কিউব হয়। পরবর্তী ধাপে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচনের ফলে তাপমাত্রা পুনরায় T1 এ চলে আসে। এর চূড়ান্ত আয়তন কত, এটা তোমার কাছে জানতে যাচ্ছে। এই যে এত ইনফরমেশন দিয়ে দিচ্ছে, এটাকে প্রথমে সাম আপ করাটা জরুরি, নাইলে বোঝাটা কষ্ট। এর দেখি তাইলে লেটস সে কোন একটা T1 টেম্পারেচারে শুরু করছিলা, তখন তার আয়তন ছিল হইলো গিয়ে 2 মিটার কিউব, প্রেসার কিছু একটা ছিল, আই ডোন্ট নো, লেটস এটাকে P1 বললাম। সো এই অবস্থা থেকে এরপর একটা রুদ্ধতাপ প্রক্রিয়া গেছে, তাই তো, একটা রুদ্ধতাপ প্রক্রিয়া গেছে। রুদ্ধতাপ প্রক্রিয়ার ফলে টেম্পারেচার T2 তে গেছে, তাই তো, টেম্পারেচার T2 তে গেছে, আয়তন 4 মিটার কিউব হইছে, প্রেসার কোন একটা P2 তে গেছে। আয়রন প্রেসার নিয়ে কেউ মাথাও ঘামায় না এখানে, ঠিক আছে। ইভেন তুমি প্রেসার নিয়ে যদি কিছু নাও লিখো, কিছু আসে যায় না। ওকে, আমি জাস্ট এই দুইটা ধরেই আগাইতে পারি। সিস্টেমটা এই অবস্থায় ছিল, এখান থেকে এই কোঅর্ডিনেটে গেছে, দেন বলতেছি আমরা একটা সমষ্ণ প্রক্রিয়া চালাইছি, তাহলে টেম্পারেচার T2 রয়ে গেছে, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, আয়তন হয়ে গেছে 10 মিটার কিউব, আয়তন হয়ে গেছে 10 মিটার কিউব। এন্ড দেন এখান থেকে বলতেছি একটা রুদ্ধতাপ চালাইছি, আবার এখান থেকে আবার একটা রুদ্ধতাপ সংকোচন করে টেম্পারেচার ফাইনালি আবার T1 এ নিয়ে আসছি। এখানে ভলিউম কত হবে, এটাই হলো কোশ্চেন। দ্যাটস ইট, ক্লিয়ার। দুইটা রুদ্ধতাপ প্রক্রিয়া পাইতেছি আমরা এখানে,
দুইটা রুদ্ধতাপ প্রক্রিয়া একটু ইকুয়েশন বানাই। এটার জন্য কি হবে দেখো তো, T1 ইন্টু 2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এবং আমি জানিও না গামা কত, ঠিক আছে, এটাও মাথায় রেখো, গামা কিন্তু দিয়ে দেয়নি, গামা নট গিভেন এই কোশ্চেনে, কিছুই বলে নাই তোমাকে, আদর্শ গ্যাস বলছে এখানে। পরেরটাতে বলতে পারবো T2 ইন্টু 4 টু দি পাওয়ার গামা মাইনাস 1। সো দ্যাট মিনস তোমার যদি এইটা করি যে T1 বাই T2 এই রেশিওটা কত আসে একটু যদি দেখি, এটা চলে আসবে 4/2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। ওকে, নাইস, পাওয়া গেল। পরের এটাতে যাই একটু, এটাতে লিখতে পারবো T2 ইন্টু 10 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T1 ইন্টু V টু দি পাওয়ার গামা মাইনাস 1। দ্যাট মিনস T1 বাই T2 এর মান কত আসে, T1 বাই যদি T2 করো 10 বাই V হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। এবার এই ইকুয়েশনের বাম পাশেও T1 বাই T2, এটারও বাম পাশে T1 বাই T2, আমি যদি এই দুইটাকে এক জায়গায় করি, এই দুইটাকে যদি আমি এক জায়গায় করি, দুইটাই তো T1 বাই T2, তার মানে আমি এটুকু লিখতে পারতেছি 2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 10 বাই V হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। গামা মাইনাস 1 কাটাকাটি, বা তুমি বলতে পারো যে গামা মাইনাস 1 থ্রুট নিছো। সো এইটাই যদি হয় এখান থেকে, তাহলে 2 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারতেছি 10 বাই V। দ্যাট মিনস V এর মান কত আসতেছে, 10 বাই 2 সমান সমান 5 মিটার কিউব। কাহিনী শেষ। খুবই সহজ অঙ্ক, বাট তুমি যদি আসলে এই ম্যাপিংটা করতে না পারো অঙ্কটা আটকায় যাবে, ঠিক আছে? ওকে, সো পরেরটা, এক মোলার কোনো গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াস সমুষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত হতে দেওয়া, প্রসারিত হতে দেওয়া হলো যতক্ষণ না পর্যন্ত এর আয়তন দ্বিগুণ হয়। তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটিকে আবার আগের আয়তনে ফিরিয়ে আনা হলো। মোট কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা যেটা করব, একটু সমুষ্ণ প্রক্রিয়ায় কত হয়েছে কাজ সেটা বাইর করে ফেলি। এক মোল গ্যাস বলে দিছে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বলে দিছে, দ্যাট ইজ 300 কেলভিন অ্যাকচুয়ালি। সো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি n 8.31 8.4ই বলে দিছে একবারে, আমাকে অত কষ্ট করতে বলা নাই, 8.4 দিয়ে দিলাম, যেহেতু আর এর মান দিয়ে দিছে সুতরাং এটা নিয়ে প্যারা নেওয়া যাবে না। n আর t এর ভ্যালু হলো 300 লন, চিন্তা করো কি বলছে, আয়তন দ্বিগুণ হয়, তার মানে 2/1। তাইলে এখান থেকে আমরা কৃত কাজ পেয়ে যাচ্ছি, কত হচ্ছে বলতো, 8.4 ইন্টু 300 ইন্টু লন 2, ওকে, কত আসতেছে 1746.73, 1746.73 জুল। আচ্ছা, এরপরে যদি একটু তাকাই, পরবর্তীতে বলতেছে তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া গ্যাসটিকে আবার আগের আয়তনে ফিরিয়ে আনা হলো। তার মানে একটা জিনিস মাথায় রাখো, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা যে ঘটানো হয়েছে, এই প্রক্রিয়ায় তুমি গ্যাসকে আসলে 2V থেকে ভিতে নিয়ে আসছো। ভলিউম তো দেওয়া ছিল না আমার কাছে, বাট আমি এইটুকু বুঝতেছি যেটাকে 2V থেকে ভিতে আনা হয়েছে। এবার ইনিশিয়াল টেম্পারেচার তো জানি, ভলিউম কিভাবে চেঞ্জ হয়েছে সেটা জানি, আমি তাইলে এইটুকু বলতে পারি সমুষ্ণ প্রক্রিয়ায় যেহেতু ছিল, সমুষ্ণ প্রক্রিয়ায় যেহেতু তুমি প্রসারিত করে 2V তে নিছো, এখানে টেম্পারেচার ছিল 300 কেলভিন, রাইট? ভিতে ছিল, সমুষ্ণ প্রক্রিয়ায় 2V বানাইছি, টেম্পারেচার কিন্তু 300ই রয়ে গেছে। এবার এরপরে যখন রুদ্ধতাপীয় ঘটাইতেছি, এবার 300 তে 2V আছে, এখান থেকে V বানাচ্ছি, জানতে চাই T2 কত। তাহলে T2 টা বাইর করে ফেলি, চলো T2 কত হবে দেখি একটু। তাহলে T2 ইজ ইকুয়াল টু ভলিউমের সাথে যেহেতু V1 বাই V2 হয়ে যাবে, তার মানে 2V বাই V হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু T1 লিখে ফেলো। তার মানে 2 টু দি পাওয়ার গামার ভ্যালু তো 1.4 দেওয়া আছে, মাইনাস 1 ইন্টু T1 এর ভ্যালু, T1 300 দেওয়া আছে, কত হয় তাইলে একটু দেখি। 2 টু দি পাওয়ার 1.4 মাইনাস 1 ইন্টু 300, কত আসতেছে 395.85, 395.85 কেলভিন। সো ফাইনালি এবার তোমার যখন ওয়ার্ক ডান বাইর করতে হবে W2, দ্যাট উইল বি NR, তার মানে 1 মোল আর এর ভ্যালু হলো 8.4, NR বাই 1 মাইনাস গামা, সো 1 মাইনাস 1.4, T2 মাইনাস T1, ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার, ফাইনাল কত 395.85, 395.85 মাইনাস 300। সো দ্যাটস ইট, হিসাব করে ফেলো কত হয়
nr হইলো 8.4 উপরে, নিচে হবে 1 মাইনাস 1.4 ইন্টু এই পাশে আসতেছে 395.85 মাইনাস 300। ওকে, সো কত আসতেছে? মাইনাস 2012.85 জুল। তাহলে সব মিলায় মোট কাজ কত? W ইকুয়ালস টু W1 প্লাস W2, সো 2012.85 যোগ হবে 1746.73। কত আসতেছে? মাইনাস 266.12, মাইনাস 266.12 জুল। দ্যাটস ইট, এটাই তাইলে আনসার। এবং এখান থেকে একটা জিনিস ক্লিয়ারলি এভিডেন্ট যে তোমার টোটাল কৃত কাজটা কিন্তু নেগেটিভ, এবং যা আসা উচিত ছিল সেরকম করেই আনসার আসছে। যে হঠাৎ করে মাইনাস আসলে তো আমরা একটু ঘাবড়ায় যাই। তুমি চিন্তা করো, যেখানে এক্সপ্যানশন হয়েছে, আয়তন দ্বিগুণ করছো, সেখানে ধনাত্মক কাজ আসছে। এরপর যখন তুমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন করছো, আয়তন কমছে, অর্থাৎ কিন্তু তখন কৃত কাজটা নেগেটিভ হবে। এবং দুইটা মিলায় আলটিমেটলি যেহেতু রুদ্ধতাপে কাজের পরিমাণটা বেশি নেগেটিভ ছিল, সো টোটাল কাজ নেগেটিভ আসছে। দ্যাটস ইট, এইটুকু। আচ্ছা, তো এটা যদি হয়ে যায়, তাহলে এই প্রবলেমটা একটু দেখো। একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে সৃষ্ট আগুনের গোলকের ব্যাসার্ধ হয় 100 মিটার এবং এর তাপমাত্রা 10⁵ কেলভিন। যদি গোলকটি রুদ্ধতাপ পদ্ধতিতে 1000 মিটার ব্যাসার্ধে বর্ধিত হয়, তবে এর সম্ভাব্য তাপমাত্রা কত হবে? আচ্ছা, চিন্তা করো 100 মিটার ব্যাসার্ধ আছে, এইটুক তো জানো, V ইজ প্রপোর্শনাল টু R এর কিউব, রাইট? এইটুক তো বুঝি। তাইলে V2 বাই V1 সমান তুমি লিখতে পারবা R2 বাই R1 হোল কিউব। এটা মাথায় থাকলেই হইলো। এবার তুমি চিন্তা করো ব্যাসার্ধে বর্ধিত আর টেম্পারেচার, তার মানে হলো ভলিউম আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক চাচ্ছে। তোমার কাছে ফাইনাল টেম্পারেচার যেহেতু চাইছে, T2 সমান লিখতে পারো V1 বাই V2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু T1। তাহলে কত আসতেছে? V1 বাই V2। সো V1 বাই V2 কে আমি লিখে দিব আসলে R1 বাই R2 হোল টু দি পাওয়ার, এটা হোল কিউব, এর উপরে আবার পাওয়ার হবে হইলো গিয়ে তোমার গামা মাইনাস 1 ইন্টু T1। T1 এর ভ্যালু কত ছিল? 10⁵ কেলভিন। সো এইবার তুমি এবার বসায় দাও ভ্যালুগুলা। ভিতরে কত আসতেছে? R1 বাই R2, সো 1000 আর 100 যেহেতু আছে, উপরে হবে 100, নিচে হবে 1000 হোল কিউব 1.4 মাইনাস 1 না সরি 1.66 দেওয়া আছে, এই যে সিপি বাই সিভি, গামার ভ্যালু 1.66 দেওয়া আছে। সো আমি 1.66 বসায় দেই। (1.66 minus 1 into 10⁵) তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত আসতেছে একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করে ফেলা যাক, চলো। 100 divided by 1000 হোল টু দি পাওয়ার হোল কিউব। তাহলে এটা কত আসে দেখি। এই আনসারের উপরে হোল টু দি পাওয়ার 1.66 মাইনাস 1 ইন্টু হয়ে যাবে কত? 10⁵। তাহলে আসতেছে কত? 1047.128 1047.128 কেলভিন। ওকে, সো দিস ইজ ইউর অ্যান্সার। এখানে কোনো সন্দেহ নেওয়ার আর দরকার নাই। বাট একটু ওই যে নরমালি আমরা সবসময় তো আসলে গামা 1.4 বসায় অভ্যস্ত, কোশ্চেনের দিকে একটু মাথায় খেয়াল রাখতে হবে আর কি। আচ্ছা, সো এটা হয়ে গেলে ফাইনালি আমরা সিপি/সিভি টপিকে একটু কথাবার্তা বলবো। ছোট ছোট কিছু কথাবার্তা, এখানে ম্যাথ খুব বেশি আসে নাই, বাট একটু থিওরিটিক্যাল কথাবার্তা বলতে হয় আর কি। সো প্রথমেই কোশ্চেন আসে যে হোয়াট ইজ সি বা মোলার হিট ক্যাপাসিটি বলতে আসলে কি বোঝাচ্ছি। সো মোলার হিট ক্যাপাসিটি বা যদি বলি যে মোলার আপেক্ষিক তাপ, এই জিনিসটা আসলে কি মিন করে? এটা মিন করে হইলো যে তোমার কোন একটা গ্যাসের 1 মোল পরিমাণের তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াইতে চাও, তাহলে কতটুকু হিট দিতে হবে। জাস্ট সিম্পলি যদি তুমি চিন্তা করো, আমরা যখন আপেক্ষিক তাপ বলি সেখানে কি করি? 1 কেজি পরিমাণ কোন বস্তুর তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াই, তাইলে যে পরিমাণ তাপ দিতে হয়। এখানে বলতেছি যে কোন বস্তুর বা বেসিক্যালি আমরা যেহেতু গ্যাস নিয়ে কথা বলতেছি, কোন গ্যাসের টেম্পারেচার যদি 1 কেলভিন বাড়াইতে চাই এবং তার পরিমাণটা কত? 1 মোল।
1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যে পরিমাণ হিট দিতে হয়। সো এটার মানেই হলো, সহজে যদি ডেফিনেশনটা বলে দিই, 1 মোল গ্যাস টেম্পারেচার 1 কেলভিন বাড়াবো, 1 কেলভিন চেঞ্জ করতে চাই, তাইলে আমার যতটুকু হিট দিতে হয় দ্যাট ইজ সি। সো এখান থেকেই পাচ্ছি সি ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ বাই এন ডেল্টা টি। ঠিক আছে, ডেল্টা কিউ বাই এন ডেল্টা টি। সো আমি এভাবে করে বলতে পারি আর কি, যে এন মোল গ্যাসের টেম্পারেচার ডেল্টা টি পরিমাণ চেঞ্জ করতে হিট লাগে ডেল্টা কিউ পরিমাণে, তাইলে একক পরিমাণ এটার টেম্পারেচার একক পরিমাণে চেঞ্জ করতে হিট লাগে ডেল্টা কিউ বাই এন ডেল্টা টি পরিমাণে। সো দ্যাট ইজ দ্য ইকুয়েশন, এটা মাথায় রাখলেই চলে। তাহলে সি ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ বাই এন ডেল্টা টি। এবার এই যে হিট দিচ্ছি, এটা কি প্রসেসে দিচ্ছি? দুই ধরনের প্রসেসকে আমরা আলাদা করে আইডেন্টিফাই করছি। একটা হলো যে সমচাপ বজায় রেখে, মানে যখন হিটটা দিচ্ছি আমরা প্রেসার কনস্ট্যান্ট রাখবো, তাইলে সিপি সমান আমরা বলতে পারবো ডেল্টা কিউ এট কনস্ট্যান্ট প্রেসার ডিভাইডেড বাই এন ডেল্টা টি। আর যদি ভলিউম কনস্ট্যান্ট রেখে দেই তাইলে আমরা সিভি বলি এটাকে, দ্যাট উইল বি ডেল্টা কিউ এট কনস্ট্যান্ট ভলিউম ডিভাইডেড বাই এন ডেল্টা টি। স্বাভাবিক ব্যাপার, আমরা জানি যখন তুমি টেম্পারেচারে যেহেতু বাড়াইতে চাচ্ছ, যে যখন তুমি সম আয়তনে দিবা, কোনো কাজে তো কোনো ব্যয় হয় না, কাজ নাই, যা হিট দিচ্ছ পুরাটাই টেম্পারেচার বাড়ায়, যে কারণে এখানে অল্প হিট দিলেই টেম্পারেচার তাড়াতাড়ি বেড়ে যায়। ঠিক আছে, সো অল্প হিট দিয়ে 1 কেলভিন টেম্পারেচার বাড়ায় ফেলা যায়। বাট সেম জায়গায় যদি তুমি সমচাপে দাও, যা হিট দিচ্ছ সেটার কিছুটা টেম্পারেচার বাড়াইতেছে, কিছুটা কাজ করতেছে, ফলে সেম 1 কেলভিন বাড়াইতে এটার তুলনায় কিন্তু সমচাপে বেশি পরিমাণ হিট দিতে হয়। অর্থাৎ সোজা বাংলায় যদি বলি আমরা, সিপি থেকে মানে সিপিটা সিভি এর থেকে বড় হয়। সো এই যে সিপিটা সিভি এর থেকে বড় হয়, কতটুকু বড় হয় আসলে, কতটুকু বড় হয় এটাই আমরা এখানে দেখাচ্ছি, যে সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস আর, বা সহজ ভাষায় যদি এখানে একটু দেখা যায়, তাইলে আমরা এখান থেকে দুইটা ইকুয়েশন একটু মাথার মধ্যে নিয়ে পরের স্লাইডে যাব, যে সিপি মাইনাস সিভি যে মানটা, এটা আসে আর, আর সাথে এতক্ষণ ধরে অনেকবার ধরে বলে আসতেছিলাম এই সিপি আর সিভি এর যে রেশিওটা, দ্যাট ইজ গামা। ঠিক আছে, সিপি আর সিভি এর রেশিওটা হলো গামা। তো একটু ছোট্ট করে এখানে কয়েকটা জিনিস বলতে চাই। দেখো, আমরা ডেল্টা ইউ এর একটা ইকুয়েশন শিখছিলাম, এই সবগুলাতে আসতেছি আমি। ডেল্টা ইউ এর একটা ইকুয়েশন শিখছিলাম, মনে আছে নিশ্চয়ই, এফ বাই টু এন আর ডেল্টা টি। আবার আমরা যখন সম আয়তন প্রসেস পড়ছিলাম, সম আয়তনে ডেল্টা ইউ সমান পাইছিলাম কি, মনে আছে নিশ্চয়ই, এন সিভি ডেল্টা টি, এরকম কিছু একটা পাইছিলাম, মনে থাকার কথা সবারই। এবং যেহেতু ডেল্টা ইউ একটা স্টেট ফাংশন, মনে আছে না, তোমাদেরকে আগের ক্লাসে বলছিলাম, মানে আগের লেকচারটাতে, লেকচার 2 তে বলছিলাম ডেল্টা ইউ একটা স্টেট ফাংশন। সো তুমি যদি রুদ্ধতাপ প্রক্রিয়ায়ও এই ইকুয়েশন পেয়ে থাকো, সরি রুদ্ধতাপ না, সম আয়তন প্রক্রিয়ায় এই ইকুয়েশন পেয়ে থাকো, এটা সব প্রসেসের জন্যই খাটে। সো যেহেতু এটা একটা স্টেট ফাংশন, তাইলে এই দুইটা ইকুয়েশন অবশ্যই ইকুইভ্যালেন্ট। এবং এখান থেকে তাইলে আমরা একটা মজার ইকুয়েশন পাই, দেখো একটু, এই যে এন ডেল্টা টি যদি কেটে দাও, তুমি পেয়ে যাচ্ছ সিভি সমান এফ বাই টু আর। ঠিক আছে, সিভি সমান কত পেয়ে যাচ্ছ, এফ বাই টু আর। তাইলে এবার একটু চিন্তা করো তো, সিপি সমান কি পাবা, তাইলে সিপি সমান তাইলে হয়ে যাবে আর প্লাস এফ বাই টু আর। তাহলে আর কে যদি একটু কমন নিয়ে নাও, জিনিসটা দাঁড়াচ্ছে, সরি, জিনিসটা দাঁড়ায় যাচ্ছে কি বলতো, এফ প্লাস টু বাই টু ইন্টু আর, রাইট? এই তো সিপি আর সিভি এর দুইটা ইকুয়েশন দাঁড়ায় গেল। এবার একটা মজার জিনিস দেখো তো, গামা সমান আমরা তাইলে কি বলি, সিপি বাই সিভি। চিন্তা করে দেখো তো, গামা সমান কি বলবো, এই যে, তাহলে এফ প্লাস টু বাই টু ইন্টু আর, নিচে চলে আসবে জাস্ট এফ বাই টু আর, রাইট? এটাই তো, দেখো তো শেষ পর্যন্ত, তাইলে তুমি গামা সমান কি পাচ্ছ, গামা সমান পেয়ে যাচ্ছ হলো এফ প্লাস টু বাই টু। এই যে ইকুয়েশন পাইলাম, এটাতে এবার এফ এর মান গুলো আমরা বসাইলে কিন্তু সুন্দর মতো কি জানি বলে, গামার ভ্যালু গুলা পেয়ে যাবো, যেগুলো আমরা ইউজ করে থাকি। মনে আছে নিশ্চয়ই, এফ মানে আসলে কি ছিল, এটা তো মনে থাকার কথা, এফ ছিল ডিগ্রি অফ ফ্রিডম, রাইট? ডিগ্রি অফ ফ্রিডম। সো এফ যেহেতু ডিগ্রি অফ ফ্রিডম, তাহলে চিন্তা করো, যখন আমরা একটা মনো অ্যাটমিক গ্যাস নিয়ে কথা বলতেছি, মনো অ্যাটমিক বা এক পারমাণবিক গ্যাসের কথা যখন বলতেছি,
তার জন্য মনোঅ্যাটমিক গ্যাসে আমরা জানি ডিগ্রি অফ ফ্রিডম কত 3, তাহলে তার গামার ভ্যালু কত আসবে বলো তো 5, সরি একটা ছোট্ট ভুল হয়েছে এখানে, f+2/2 না, এটা চলে আসতেছে কত আসলে f+2/f, সরি একটু ভুল লিখছিলাম আমি। আই গেস এখন তোমাদের যাদের যাদের আর কি দেখে একটু অদ্ভুত লাগছিল ঠিকঠাক লাগতেছে। সো 5 বাই কত চলে আসবে 3, যেটার ভ্যালু কিন্তু আলটিমেটলি তুমি ওই যে আমাদের বিখ্যাত 1.67ই পাচ্ছ। তুমি যদি ডায়াটমিকে যাও, সো ডায়াটমিকে কিন্তু এফ এর ভ্যালু কত 5, তখন আমরা গামার ভ্যালু কত পাচ্ছি বলতো, এই যে 7/5, দ্যাট ইজ 1.4 এন্ড সো অন। তুমি তাহলে বাকিটুক আশা করি বুঝতেই পারতেছো পলিঅ্যাটমিকের ক্ষেত্রে কি হবে, আমরা এগুলা ইউজ করে অভ্যস্ত, মুখস্থ তো রাখি। সো পলিঅ্যাটমিকে এফ ইকুয়ালস টু আসে 6, তাহলে গামা ইকুয়ালস টু আসবে কত 6 + 2/6, দ্যাট ইজ 1.33, মানে 4/3 আসে, তো সো 1.33 চলে আসে। আচ্ছা, সাথে এখানে সিভি ইজ ইকুয়াল টু আর বাই গামা মাইনাস 1 পেয়ে যাচ্ছ। সো এটা অ্যাকচুয়ালি কই থেকে আসতেছে, ওই যে ওখান থেকে যদি তুমি বসাও, তাহলে গামার সাথে এফ এর একটা সম্পর্ক আছে না, এফ এর এই ইকুয়েশনটা যদি এনে তুমি এখানে এই সিভিটাতে বসাও, তাইলে কিন্তু তোমার কাজ হয়ে যাচ্ছে, আর কিন্তু কোনো কষ্ট করতে হচ্ছে না। ঠিক আছে, সো এটা চাইলে মনে রাখতে পারো, অপশনাল, এটা মনে রাখা অপশনাল, এটা মনে রাখাটাও অপশনাল, চাইলে মনে রাখতে পারো, না চাইলে ভুলে যেও। বাট এখানে যা যা লিখলাম, যা যা বললাম, এই কথাগুলো একটু মনে রাখতে পারলে তোমার জন্য সুবিধা। চলে যাবো তাইলে এখানের এই কোশ্চেন দুইটাতে, খুবই ছোট ছোট সোজা। কোন গ্যাসের গামা সমান 3/2, গামা 3/2, উক্ত গ্যাসের জন্য কোনটা সঠিক? তাহলে সিপি সমান 3R, সিভি সমান 5R, তারপর সিভি সমান 3R, সিপি সমান 5R, এইসব জিনিসপত্র লেখা আছে। আচ্ছা, তো গামার ভ্যালু যেহেতু দেওয়া আছে, আমি এখান থেকে যদি একটু আসি, তুমি চিন্তা করে দেখো, গামার ভ্যালু আমাকে দেওয়া আছে, তাইলে আমি এখানে যে সিভি আর সিপি এর মানটা বাইর করে নিতে পারি না? আচ্ছা, বা তুমি চাইলে কিন্তু ইয়ে দিয়েও করতে পারো, যে গামা তো জানো, সো f+2 ডিভাইডেড বাই এফ, এটা হয়ে গেছে 3/2। আমি যদি ভেঙে ভেঙেই করি আর কি পুরাটা, তাহলে এটুক পাচ্ছি 3f ইজ ইকুয়াল টু 2f প্লাস 4, তার মানে f ইজ ইকুয়াল টু চলে আসতেছে 4, ডিগ্রি অফ ফ্রিডম বলতেছে 4, তাহলে সিপি সমান কত আসে বলতো, f+2/2r, তার মানে 4 6/2 আর, তার মানে 3r। আচ্ছা, আর সিপি সমান কত পাচ্ছি, সরি সিভি সমান কত পাচ্ছি, সিভি সমান হলো f/2r, f/2r, সো 4/2, দ্যাট ইজ 2r। তাহলে এখান থেকে একটু চিন্তা করে দেখো তো কোনটা আনসারের সাথে মিলতেছে, সিপি সমান 3r, এটা তাইলে কিন্তু আনসারের সাথে মিলে যাচ্ছে, সিভি সমান 2r, সিভিটা মিলতেছে না, সো দ্যাট এ ইজ দ্য কারেক্ট আনসার। কোন গ্যাসের আপেক্ষিক তাপ, সরি কোন গ্যাসের আপেক্ষিক তাপ একটি, দুটি, তিনটি, অসংখ্য? এখন কোন গ্যাসের আপেক্ষিক তাপ যখন তুমি বলতেছো, এটা আসলে কতগুলা হওয়া সম্ভব? তুমি যদি সিপি বলো, সিভি বলো, মানলাম, এছাড়া কি আর কোনো প্রসেসে গ্যাসে হিট দেওয়া যায় না? অন্যান্য বিভিন্ন প্রসেসও তো আছে যেগুলাতে হিট দেওয়া যায়। সো সেই হিসাবে যদি তুমি চিন্তা করো, যে কোনো প্রসেস, যা ইচ্ছা একটা প্রসেস বানায় ফেললাম, তাহলে আপেক্ষিক তাপ কিন্তু অ্যাকচুয়ালি অসংখ্য হওয়া উচিত। বাট বইয়ের মধ্যে কি আছে, দুইটা দেওয়া আছে, সুতরাং আমরাও আনসার হইলো গিয়ে দুইটাই দিব। ঠিক আছে, সিপি আর সিভি, একটা হলো গিয়ে কি জানি বলে, মোলার আপেক্ষিক, মানে মোলার আপেক্ষিক তাপের দুইটা ভেরিয়েশন আছে, একটা হলো গিয়ে সমচাপে আর একটা হলো গিয়ে সম আয়তনে। ঠিক আছে, এই দুইটা যদি একটু মনে রাখতে পারো, তাইলেই হইলো কাজ শেষ, এবং আমাদের এই লেকচারও এখানে সমাপ্ত হয়। একটু দীর্ঘ লেকচার ছিল, অনেকগুলো অঙ্ক করছি এবং অনেকগুলা কনসেপচুয়াল জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো, এবং যা যা পড়ানো হয়েছে সবকিছু বাসায় যদি একটু ভালো করে প্র্যাকটিস করো, আমার মনে হয় তোমাদের এই টপিকগুলো, এগুলো খুব কোর টপিক, ফান্ডামেন্টাল টপিক এবং কোশ্চেন আসে, তো এই টপিকগুলো তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের লেকচারে আবার, ততক্ষণের জন্য টাটা।